পারি। ফার্স্ট অফ অল ধন্যবাদ ইউনিফকে আমাকে এতগুলো জ্ঞানীদের মাঝে এবং ভবিষ্যৎ গবেষক ও একাডেমিশিয়ানদের মাঝে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই ক্ষুদ্র মানুষ, অলরেডি মডারেটর উপস্থাপন করেছেন। আমার নাম জান্নাতুল ফেরদৌস, বর্তমানে আছি লেকচারার হিসাবে হামদর্দ ইউনিভার্সিটিতে এবং একই সাথে ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট অ্যাডভাইজার। অ্যান্ড দেন নাও এর পাশাপাশি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ল্যাবে কাজ করতেছি, কোনোটাতে রিসার্চ ফেলো, কোনোটা রিসার্চ অ্যাসোসিয়েট। পাশাপাশি আছি কেরি সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন এর ফাউন্ডিং মেম্বার প্লাস ডেপুটি ডিরেক্টর, সার্চ এন্ড রিসার্চ ফেলো অ্যান্ড আপনাদেরই প্ল্যাটফর্ম ইউনিফ। আর আজকে আমাদের যে আলোচনার বিষয়, আমি টপিকসটার নাম দিয়েছি এমন যে ক্রাফটিং অ্যান একাডেমিক সিভি ফর এ জার্নি টু ড্রিম। আমাদের ইন ফিউচার জার্নিতে বা আমাদের স্বপ্নের যে গোলটা রয়েছে সেই গোলের ওয়েটা কেমন হবে সে ডিপেন্ড করবে এই যে শর্ট দুইটা অ্যালফাবেট সি অ্যান্ড ভি। আমরা কি কেউ বলতে পারবো যে সিভি এর ফুল মিনিং কি? এনিওয়ান? এনিওয়ান সিভি কি? curriculum vitae, or the something. It's a very Latin word. The meaning is some. বাংলায় বলেন Meaning তাই is কষ্ট করে, বাংলায় যে সিভি কি? oh, এটা হচ্ছে একটা জীবন বৃত্তান্ত বোধ হয়। জীবন বৃত্তান্ত বলতে সাধারণত এটা নির্ভর করে যখন কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে একজন ব্যক্তি হিসেবে আমি প্রতিষ্ঠান থেকে প্রথমে তো শুরু হয় আমাদের শিক্ষা জীবন, যে আমি কি কি ধরনের শিক্ষা অর্জন করেছি বা আমার কি কি ধরনের দক্ষতা আছে, আহ, বা কি কি ধরনের সার্টিফিকেট গুলো আছে, বা সাথে হচ্ছে যদি কোনো পাবলিকেশন থাকে অথবা কোনো প্রাতিষ্ঠানিক সংযুক্তি থাকে বা তাকে বলে একাডেমিক ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, সেগুলো আমরা তুলে ধরার ওকে চেষ্টা করি ওকে সিভির ওকে, মধ্যে। থ্যাংক ইউ। আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো আশা করি উপস্থাপন থাকবে। আমাদের আজকের সেশনের আউটলাইন: হট অ্যান্ড একাডেমিক সিভি, হাউ ইট ডিফার ফ্রম এ রিজিউম, হোয়াই এ ওয়েল স্ট্রাকচার সিভি ইজ ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ রাইটিং। সো সেক্ষেত্রে সিভি ডিফারেন্ট টাইপস হয়, সেটা একাডেমিক হতে পারে, সেটা ম্যারেজ রিলেটেড হতে পারে, প্রফেশনাল কর্পোরেট লাইফের জন্য হতে পারে, আদার্স বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য সিভি হতে পারে। আমাদের একজন যে দিন মজুর আছে তারও কিন্তু সিভি রয়েছে, হয়তো বা সে প্রেজেন্ট করে বা করে না, রিটেন ফরম্যাট আর নন রিটেন ফরম্যাট। কোন একজন ব্যক্তিকে যখন আমরা সিলেক্ট করি, একজন দিন মজুরকে যদি সিলেক্ট করি বাংলাদেশের পার্সপেক্টিভে, তাকে আমরা তাকে সরাসরি দেখে বা তার সম্পর্কে অন্য কারো কাছ থেকে জেনে। বাট অ্যাজ এ আমরা একাডেমিশিয়ান ইন ফিউচারে যখন স্কলারশিপ, আপনাদের এটা হায়ার স্টাডি কোর্স, তো হায়ার স্টাডি কোর্সে আমরা সবাই হায়ার স্টাডি ওই জার্নিতে রয়েছি। সো জার্নি টু ড্রিম। আমরা academician, আমাদের আজকের যে কথা হবে একাডেমিশিয়ান এবং লাস্টে কিছু দিকে আলোচনা হবে কর্পোরেট লাইফের সিভি নিয়ে। সো সিভি কি? যেখানে ডিটেল একাডেমিক প্রোফাইল, আমাদের এ টু জেড একাডেমিক যে প্রোফাইল গুলো রয়েছে সবগুলো একটা সিভির ভিতরে ইনক্লুডিং থাকবে। অ্যান্ড দেন ফোকাস অন স্কলারলি অ্যাচিভমেন্ট। আমি যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট করে থাকি বা আমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, তাহলে সেই অ্যাচিভমেন্ট গুলো আমার সিভিতে ইনক্লুডিং থাকবে। স্কিল অ্যান্ড কম্পিটেন্সি হাইলাইট। সো এই যে যাবতীয় বিষয়গুলো আমাদের সিভির ভিতরে ইনক্লুড থাকবে। সো আমরা এখানে হয়তো বা শর্টলি 3টা বুলেট পয়েন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সিভি এর ডিটেল একাডেমিক প্রোফাইল থাকবে, ফোকাস কোনো কিছু যদি থাকে সেই বিষয়গুলো উল্লেখ করবে। বাট ইন ব্রিফ কি থাকতে পারে সেগুলো যদি আমরা দেখতে যাই, তার পূর্বে আমাদের একটু দেখতে হবে যে রিজিউম অ্যান্ড সিভি ডিফারেন্সিয়েশনটা কি। আমরা অনেকেই গুলিয়ে ফেলি যখন একাডেমিক লাইফে বা অ্যাপ্লাই করতে যাই। এখনো মেজরিটি অনেক ইউনিভার্সিটি রয়েছে যে সিভি চাই না, রিজিউম চাই, বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সিভি চাই না, রিজিউম চাই। অল্টারনেটিভ ডিপেন্ড করে আসলে তাদের এক্সপেকটেশন কি। সো আমরা এখানে দেখতেছি যে পারপোজ এন্ড ইউজ, যে একাডেমিক প্রাইমারি ইউজড ফর একাডেমিক পজিশন, রিসার্চ রোল, গ্রান্ট, ফেলোশিপ অ্যান্ড গ্রাজুয়েট স্কুল অ্যাপ্লিকেশন। সো আমরা যে হায়ার স্টাডির জন্য
কেউ বিএসসি তে, কেউ এমএসসি তে, কেউ পিএইচডি লেভেলে, কেউ পোস্টডকে যখন যেতে চাই তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে সিভি রিজিউম সাবমিট করতে হয়, বাট মেজরিটি কেস আমাদের সিভি সাবমিট করতে হয়। আর অল্টারনেটিভ আমরা কি দেখছি, রিজিউম হচ্ছে ইউজড ফর অ্যাপ্লাইং টু নন একাডেমিক জব ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা কর্পোরেট লাইফে মেজরিটি হচ্ছে রিজিউম আমাদের সাবমিট করতে হয় বা আমাদেরকে প্রেজেন্ট করতে হয় রিজিউমের মাধ্যমে। লেন্থ কেমন থাকে? সিভি আসলে 1 পেজে হতে পারে, 2 পেজে হতে পারে, 3 পেজে হতে পারে, 5 পেজে হতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি ভিসি রয়েছে যাদের একাডেমিক সিভি হচ্ছে 30 পেজের অধিক বা তারও অধিক হতে পারে। কারো সিভি হতে পারে 19 পেজ বা 25 পেজ, আবার কারো সিভি হতে পারে অনলি 1 পেজ। বাট আমরা যদি অল্টারনেটিভ বলতে চাই তাহলে রিজিউমে থাকবে 1 পেজ অ্যাজ ইউজুয়াল, বাট সর্বোচ্চ যদি বড় হয় তাহলে 2 পেজ। শর্টলি আপনার ওই যে 30 পেজের ভিতরে যাবতীয় যা কিছু আছে সেটা সামারাইজ করে কিছু কিছু বিষয় বাদ দিয়ে রিজিউমে ইনক্লুড থাকতে হবে। স্কিল অ্যান্ড কম্পিটেন্সির দিকে যদি যাই তাহলে একাডেমিক সিভিতে হাইলাইট থাকবে সবকিছু একাডেমিক সেক্টর, অ্যান্ড দেন নাও অ্যাজ এ রিসার্চার, রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের টুলস, স্কিল, কোনো পেপার থাকলে পেপার, কনফারেন্স পেপার থাকলে কনফারেন্স পেপার বা আদার্স অ্যাচিভমেন্ট দ্যাট আর রিলেটেড টু একাডেমিক। রিজনেবল কি, আমি যেহেতু আগে দেখেছি যে একটা জব বা নন একাডেমিক ফিল্ডে এটা সাবমিট করতে হবে, সো সেক্ষেত্রে রিলেভেন্ট কোনো স্কিল যদি থাকে, সামহাও আমি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো কিছুতে জব করতে যাচ্ছি, আমি ট্রিপলি রিলেটেড কোনো ধরনের জব করতে যাচ্ছি, তাহলে সেই ফিল্ড বেসড আমাকে কিছু এক্সপেরিয়েন্স যদি আমার থাকে, ছোট্ট স্কিল হতে পারে, বড় স্কিল হতে পারে, সেগুলো আমাকে সেখানে ইনক্লুড করতে হবে। And then now, why a well structured CV is important? Why? কেন? কেউ বলতে পারবেন যে ওয়েল স্ট্রাকচার সিভি আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? এনিওয়ান? এনিওয়ান রেসপন্স করবেন? আসলে আহ আমরা যখন হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করব তখন তো প্রফেসররা আমাদেরকে চিনেন না বা আমাদেরকে দেখবেন না, সিভি দিয়ে আমাদেরকে জাজ করবেন। So, এর জন্য আমাদের একটা ওয়েল স্ট্রাকচার হওয়া উচিত। Well, আমি যখন হচ্ছে সিভি সাবমিট করব, এই যে আপনাদের কাছে যদি আমি সিভি সাবমিট করি, আপনি আমাকে দেখেন নাই, তো আমাকে জাজমেন্ট করবেন কিভাবে? জাজমেন্ট করবেন সিভি দিয়ে। সিভিতে আমার A to Z ইনফরমেশন থাকতে হবে। এখন A to Z সেখানে কি আমার বয়স কত, আমার ওয়েট কত, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট না? আমি যে একাডেমিক প্রোফাইলে যেহেতু ওখানে সাবমিট করতে চাচ্ছি, আমার একাডেমিক প্রোফাইলটা ওখানে ইনক্লুড করা ইম্পর্টেন্ট। অবশ্যই আমি যেহেতু একাডেমিক সিভি বা একাডেমিক থিঙ্কিং অনুপাতে হায়ার স্টাডির জন্য সিভি সেখানে সাবমিট করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে একাডেমিক ইনফরমেশন গুলো সেখানে ইনক্লুড করতে হবে। সো সিভির লুক্রেটিভ যে সিনারিও, সেটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন আমরা বলি না, যে যদি দেখতে ভালো হয় তাহলে তার গুণ সবকিছু আমরা সেখানে বুঝতে পারবো। সো ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার। একটা সিভি যখন আমি ফার্স্টে দেখবো, ইন্ডাস্ট্রিয়াল লাইফে যদি বলি, আমি কয়েকটা রিসেন্ট প্রতিষ্ঠানের সাথে সিভি অ্যাসেসমেন্টের সাথে যুক্ত ছিলাম। তো সেই পার্সপেক্টিভে অনেকগুলো সিভি আমার কাছে আসছে, 100 সিভি, বাট আমাকে সময় দিচ্ছে মাত্র 30 মিনিট। তাহলে আমি 100 সিভি 30 মিনিটে কিভাবে দেখবো? অন্যান্য ইন্ডাস্ট্রিতে বা প্রতিষ্ঠানে আরো বেশি সিভি দেয় এবং জাজমেন্টের টাইম আরো কম হয়। সো আমরা যদি ডক্টর আশিক ভাইয়ের কথা বলি, তাহলে আশিক ভাই বলতেছিলেন যে একটা সিভি 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ড দেখে ভাইদের লেভেল। বাট আমার কাছে যখন আসলো যে 100 সিভি আমাকে 30 মিনিট দেখতে হবে, আবার এর ভিতরে আমাকে মার্কিং করতে হবে এবং সেই মার্কিং 30 মিনিটের ভেতরে আমাকে সাবমিট করতে হবে। অ্যান্ড দেন না, তার পরবর্তীতে 30 মিনিট পরেই ইন্টারভিউ সেশন। সো ওই সিভি দেখে আমাকে জাজমেন্ট করতে হবে। একটা সিভি আমি দেখতে সর্বোচ্চ সময় পেয়েছি 1 মিনিট। প্রতিটা সিভি ছিল মিনিমাম 3 পেজ। সো 3 পেজ সিভি আমি 1 মিনিটে জাজমেন্ট করতেছি, প্রতি পেজ 33 সেকেন্ড সামথিং বা আরো কম সময়, সো বা 20 সেকেন্ড। সো এই 20 সেকেন্ডে আমার ওই 1 পেজের ভিতর কি আছে আমি সেটা রিড আউট করতে পারবো? পারবো না। সো আমার ফার্স্ট ইমপ্রেশনটা থাকতে হবে সিভির ফ্রন্ট সাইজ, আদার্স যে থিম থাকে সেই থিমগুলো লুক্রেটিভ থাকতে হবে, যাতে আদার্স যে 99 যে সিভি ছিল সেই 90 সিভি থেকে আমাকে আসলে কিভাবে ডিফার করতে পারে
যে অ্যাজ এ ওয়ান কাইন্ড অফ ইনভিজিলেটর দেখতেছে আপনার সিভি গুলো, কিভাবে সে ডিফার করবে। So a CV open serve as the first point of contact and interaction between you and the hiring committee or admission board. And then now showcase your achievement. আপনাকে সেখানে কি কি শো করতে হবে? আপনার অ্যাচিভমেন্ট। আমার অ্যাচিভমেন্ট, আমি যদি একাডেমিক প্রোফাইলে যাই তাহলে অবশ্যই আমাকে আমার রেজাল্ট, আমার সাবজেক্ট, আমার কোর্স, কোন কোর্সগুলো আমার হাইলাইটেড করা এখানে প্রয়োজন, রেজাল্টের পাশাপাশি আমার যদি কোনো মেরিট থাকে সে মেরিট গুলো ইনক্লুডিং করতে হবে। আমার যদি তার পরবর্তীতে তার রিলেটেড কোনো অ্যাচিভমেন্ট থাকে, আদার্স স্কিল, সেই স্কিল গুলো সেখানে আমাকে অ্যাড করতে হবে। অ্যান্ড দেন ফ্যাসিলিটেট ইজি রিডিং, এমন ভাবে সেটা স্ট্রাকচার করতে হবে যে অ্যাজ এ ইনভিজিলেটর সেটা দেখতেছে খুব ইজিলি রিড আউট করতে পারে। রাইট ইফেক্টিভ সিভি হয় কেন? এই যে 100+ সিভি বা 100 সিভি রিসেন্টলি আমি যে অবজার্ভ করছি, তখন সেখানে আমাকে সিভি জাস্ট ফাইন্ড আউট করতে হচ্ছে 10টি। 100টা সিভির ভেতরে 10টি সিভি ফাইন্ড আউট করে এবং রেজাল্ট সহ হয় কেন আদার্স 90 সিভি বাতিল, সেটা ফাইন্ড আউট করতে হয়েছে। এখানে আমরা দেখতেছি যে অনেকগুলো মানুষ, তার ভিতরে অনলি 1 পারসন রেড কালার, যাকে আমি ফাইন্ড আউট করব। তাহলে আমাকে 100টা সিভির ভেতরে আমাকে 10টা যখন ফাইন্ড আউট করতে হচ্ছে, আউট অফ 10-এ 1, 10টার ভিতর একটা। তো 10টার ভিতর একটা, এই যে সবগুলো পার্সন কিন্তু সেম সেম। সো সেম হলেও তাদের হাইট সেম, তাদের স্ট্রাকচার সেম, বাট তাকে আমি যখন ফাইন্ড আউট করবো অবশ্যই তার ডিফার কালার। সো ডিফার কালার আপনাকে যখন স্ট্যান্ড আউট করবে অনেকগুলো পিপলের ভিতর থেকে, এই যে 100 পিপলের ভিতর থেকে, তখন আপনার যে ফার্স্ট শোকেজিং এবং ফার্স্ট যে ইমপ্রেশন সেম এস এমন হতে হবে, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট লোকেশন। আপনি ওই কোনো কর্নারে থাকতে পারেন, বাট কর্নারে থেকে লাস্ট পারসন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি শেয়ার করি, আমি এই যে 100 সিভি যখন ফাইন্ড আউট করতেছি, 90টা সিভি ফাইন্ড আউট করার পরবর্তীতে দেখার পরে আর 10টা দেখার আমার এনার্জি নাই এত শর্ট টাইমে। সো এই 10টা আমি ভাবতেছি আর দেখবো না, আমি হয়তোবা আমাকে যে বলেছে সিভি অ্যাসেসমেন্ট করতে, আমি বলে দিব যে সবগুলো করেছি এবং এর ভিতরে তো অলরেডি আমি 8টা ফাইন্ড আউট করেছি, আর মাত্র 2টা লাগবে। সো 10টার ভিতর 2টা আমি যে কোনো 2টা দিই। তো পরবর্তীতে আমি যখন ওই 10টা সিভি ফাইন্ড আউট করলাম, দেখলাম, দেখার পরবর্তীতে আমি সেখান থেকে 4জনকে সিলেক্ট করছি। তো সেখান থেকে 4জন হয় কেন? কারণ প্রিভিয়াসলি আমি 8জন সিলেক্ট করছি, আমার লাগবে 2জন, বাট আমি সিলেক্ট করছি 4জন। হয় কেন? কারণ সেই 10জনের ভেতরে প্রিভিয়াস যে 8জন ব্যক্তি ছিল আমি ফাইন্ড আউট করেছি বেস্ট, সে 8জনের চাইতে সেরা। সো হয় কেন? কারণ তারা ফার্স্ট ইমপ্রেশন এবং তাদের শোকেসিং, আদার্স যে থিম, স্কিল, সবকিছু বিষয় অন্যদের চাইতে বেটার ছিল। সো বেটার থাকার কারণে আমি তাকে ফাইন্ড আউট করছি। সো সেই সিভি গুলোর ভিতরে কি কি ছিল বা কি কি থাকা প্রয়োজনীয় ছিল, অন্য সিভিকে আমি কেন ফাইন্ড আউট করি নাই, অন্য সিভিকে কেন আমি সিলেক্ট করলাম না 10টা সিভির ভিতরে। আমি কয়েকটা কন্টেন্ট দেখাবো আপনাদের এখানে, আপনাদের যে কোনো পার্সপেক্টিভ যার যেটা মনে হবে সেটা আপনি ইউজ করতে পারেন। সো কন্টেন্ট অফ এই স্ট্যান্ডার্ড সিভিতে কি কি থাকতে পারে? ফার্স্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা মেজর যেটা ভুল করি বাংলাদেশের পার্সপেক্টিভে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিই একদম লাস্টে। মোবাইল নাম্বার, লোকেশন কোথায়, বাড়ি কোথায়, আমার হোম অ্যাড্রেস, আদার্স যদি কোনো কিছু থাকে, সবগুলো আমাদের থাকে কি সিভিল লাস্ট পেজে। সিভিল লাস্ট পেজ পর্যন্ত আমার তো দেখার সময় নাও থাকতে পারে, ফার্স্ট পেজ আমি দেখে আমার সিভিটা পছন্দ হয় না, আমি বাদ দিয়ে দিচ্ছি। তো সেখানে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকতে হবে। যেহেতু আমরা অ্যাজ এ একাডেমিক লাইনের জন্য সিভি প্রিপারেশন করতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট এডুকেশন লেভেলটা, আপনি ইন্টারমিডিয়েট লেভেল আছেন, নো প্রবলেম, আপনি ইন্টারমিডিয়েটে আপনার যে achievement গুলো রয়েছে, আপনি আউট অফ 4.0 পেতে পারেন, 3 পয়েন্টও পেতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট পরবর্তীতে আপনার স্কিলগুলো আরো বেটার হতে পারে। আপনি যদি এটা প্রেজেন্ট করতে না পারেন একাডেমিক থিঙ্কিং বা আপনার একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, তাহলে ইউ আর ডিসকোয়ালিফাইড। সো আপনি তখন কি ডিসকোয়ালিফাইড ফার্স্ট ইমপ্রেশনে, আপনার যদি একাডেমিক থিঙ্কিং গুলো এখানে উল্লেখ না থাকে। অ্যান্ড দেন নাও আপনার রিসার্চ ইন্টারেস্ট,
ইনক্লুড থাকতে হবে। রিসার্চ ইন্টারেস্ট, আপনি যেহেতু অনার্স থেকে মাস্টার্সে বা মাস্টার্স থেকে পিএইচডি বা পোস্টডক এর জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন, আর বাইরের দেশে সবগুলো হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড, তাহলে অবশ্যই আপনার রিসার্চ ইন্টারেস্টটা ওখানে এক্সপ্রেস করতে হবে। অ্যান্ড দেন নাও রিলেভেন্ট যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, পাবলিকেশন থাকে, সেগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স বা টিচিং যেহেতু একাডেমির সাথে রিলেটেড, সো আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, লুক লাইক আপনি কোনো কোচিং এ ক্লাস নিয়েছেন, আপনি কোনো টিউশন করেছেন, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়তেছি বা অ্যাজ এ ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এখন ক্লাস 10 এর স্টুডেন্টকে টিউশনই করে, তো সেগুলো আপনি টিচিং এক্সপিরিয়েন্সের ভিতরে ইনক্লুড করতে পারেন। স্কিল, আমরা এখানে ডিফারেন্ট ফিল্ডে আছি, সেই ফিল্ড রিলেটেড যে স্কিলগুলো বেটার ফর হায়ার স্টাডি, সেই স্কিল যদি আপনার কোনোভাবে ইন্ট্রোডাক্টরিও থাকে, সেটা আমাকে প্রেজেন্ট করতে হবে সিভিতে বেটার ওয়েতে। অ্যান্ড দেন নাও অ্যাওয়ার্ডস, আপনি ডিন অ্যাওয়ার্ড পেতে পারেন, আপনি আউটস্ট্যান্ডিং রেজাল্ট অ্যাওয়ার্ড পেতে পারেন, আপনি চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেতে পারেন, ভিসি অ্যাওয়ার্ড, প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে পারেন। সো সেই এই অ্যাওয়ার্ড ছাড়াও আদার্স আমরা অ্যাজ ইউজুয়াল বিভিন্ন ধরনের বাংলাদেশের পার্সিতে বৃত্তি পেয়ে থাকি না, ক্লাস 8-এ, ক্লাস 10-এ, ইন্টারমিডিয়েটে, অনার্সে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বিভিন্ন ধরনের মেধার উপরে ডিপেন্ডেন্ট করে মেরিট স্কলারশিপ পেয়ে থাকি, সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন। অ্যান্ড দেন নাও লাস্টলি বাইরের দেশের পার্সপেক্টিভে রেফারেন্স, যেটা আমরা দিই না। রিসেন্ট যে সিভি গুলো আমি দেখেছি মেজরিটিতে রেফারেন্স নাই, রেফারেন্স অ্যান্ড দেন নাও কন্ট্যাক্ট ইনফরমেশন, এই দুইটা মেজরিটি সিভিতে নাই। সো যখন রেফারেন্স এবং কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, সামহাউ আমি আপনাকে সিলেক্ট করলাম মিস্টার রহিম, মিস্টার করিমকে, আমি তার সাথে কিভাবে যোগাযোগ করব? তাদেরকে যে আমরা ভাইভাতে পরবর্তীতে কল করেছি, যে কিভাবে আমি তাকে ফাইন্ড আউট করব? আমি ধরে নিলাম তার সিভিটা আউট অফ 100-এর ভিতরে 100-এর ভিতরে বেস্ট, বাট তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, তাহলে আমি তাকে ফাইন্ড আউট করতে পারবো না। So, এগুলো মিসিং ছিল। আমরা যদি অন্য একটা ওয়েতে দেখতে চাই, তাহলে সিভিতে থাকতে হবে মোস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্সোনাল ডিটেলস, রিসার্চ অবজেক্টিভ আর পার্সোনাল প্রোফাইল। ইউরোপাস থিঙ্কিং, আমরা যদি ইরাসমাস বা ইউরোপ রিলেটেড কোনো ধরনের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই বা সিভি প্রিপারেশন করি, তাহলে এডুকেশনের আগে রিসার্চ অবজেক্টিভ বা আপনার পার্সোনাল প্রোফাইল এটা ইনক্লুড করতে হবে। অ্যান্ড দেন নাও এডুকেশন, প্রফেশনাল কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে, পাবলিকেশন, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, গ্রান্ট অ্যান্ড ফেলোশিপ, কনফারেন্স, পাবলিকেশন বা আদার্স কোনো পাবলিকেশন যদি থাকে, টিচিং এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স, অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল, অ্যান্ড দেন নাও লাস্টলি রেফারেন্স। আমরা যদি এই যে পার্সোনাল যে ইনফরমেশন বা ডিটেলস এর কথা বলতেছি, সেই ডিটেলস গুলো আমরা কি কি দিতে পারি বা রেফারেন্সে কি কি দিতে পারি, আমরা আমার একাডেমিক যে কোয়ালিফিকেশন সেখানে কি কি অ্যাড করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। তারপর আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে যে আপনি তো দুইটা পার্সপেক্টিভ দেখাইছেন, একটাতে রিসার্চ অবজেক্টিভ আগে, একটা পরে। আমি সেশন শেষে আপনারা যদি ইউরোপিয়ান রিলেটেড কোনো বা ইউরোপাস রিলেটেড কোনো সিভি ক্রিয়েট করতে চান, আমি তার একটা ফরম্যাট দিয়ে দেবো, সেটা এডিট করে আপনারা দেখবেন যে সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন আগে আছে না রিসার্চ ইন্টারেস্ট আগে আছে। এটা ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে, কোন ইউনিভার্সিটিতে, কোন প্রফেসরের কাছে অ্যাপ্লাই করতেছেন, সেই ফরম্যাট ফলো করতে হবে। মেজর জাস্ট এগুলো, বাট ইউরোপাস যদি আমি ফরম্যাট ফলো করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই কন্টেন্ট গুলো ফলো করতে হবে। সামহাও আমার কোনো পাবলিকেশন নাই, তাহলে পাবলিকেশন সেকশনটা আমি স্কিপ করব। সামহাও আমার গ্রান্ট অ্যান্ড ফেলোশিপ নাই, আমি সেগুলো স্কিপ করতে পারি। বাট ফার্স্ট আমরা এখানে দেখতেছি কন্ট্যাক্ট ইনফরমেশন বা পার্সোনাল ডিটেলস, সেখানে কি কি থাকতে পারে অ্যাজ এ ইউরোপাস ফরম্যাটের সিভির ক্ষেত্রে, আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো সেক্ষেত্রে পার্সোনাল ডিটেলস থাকবে নেম অ্যাজ এ হেডিং রেদার দ্যান সিভি। আমরা অনেক ক্ষেত্রে লিখে রাখি উপরে যে সিভি বা কারিকুলাম ভিটা, বাট ইউরোপাস ফরম্যাটে আমাদের
এই সিভি বা কারিকুলাম এটা বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের নাম মিস্টার রহিম বা আমার নাম যে যেভাবে প্রিপেয়ার করবেন। এখন আপনি হয়তো বা মিস্টার রহিমের সিভি দেখে আপনার সিভিটা ক্রিয়েট করতেছেন, এমনটাও হয় অনেকে, মানে আমরা নিজেরাও দেখেছি, জাস্ট কপি পেস্ট তার নামটাও এডিট করতে সে ভুলে গেছে। আমার যে কি নাম সেটাও আমি ভুলে যাই যখন কপি পেস্ট করি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন সিভি ক্রিয়েট করব, অন্যটা দেখতে পারি বা অন্যটা ফলো করতে পারি, বাট ডু নট কপি। অ্যান্ড দেন নাও অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই বাইরের দেশে যদি অ্যাপ্লাই করতে চান, সিটি অ্যান্ড কান্ট্রি ইজ এনাফ। আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি যে আমার বাসার হোল্ডিং নাম্বার এত, এত নম্বর ফ্লোর, এত নম্বর ডোর, এত নম্বর ব্লক, এত নম্বর রোড, পাড়া, আদার্স ডিফারেন্ট ইনফরমেশন দিতে দিতে এই যে অ্যাড্রেস দিতে আমার 3 লাইন 4 লাইন সময় ওখানে নিয়ে নেয়, স্পেস নিয়ে নেয়। সো বাইরের দেশে জাস্ট মেজর বিষয়গুলো ইয়ে করলে হবে যে সিটি অ্যান্ড কান্ট্রি ইজ এনাফ, এতটুকু দিলে হবে। অ্যান্ড দেন নাও টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার। সো টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে কান্ট্রি কোড অ্যাড করতে। কান্ট্রি কোড কি আমাদের আমরা জানি যে +880 আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, অন্য দেশের পার্সপেক্টিভে ডিফারেন্ট হতে পারে। আমরা আমাদের যদি সামহাও জিপি বা গ্রামীণ ফোন নাম্বার হয় 017 দিয়ে শুরু করা যাবে না, কারণ আপনার নাম্বার যখন আমাকে দিবেন আমি কখনোই ফাইন্ড আউট করতে পারবো না যে এই ক্যান্ডিডেট বা এই অ্যাপ্লিকেন্ট বাংলাদেশি না আদার্স কোন কান্ট্রির, বা কোন কান্ট্রির মেজর আমি সেটা ফাইন্ড আউট করতে পারবো না। তো সেক্ষেত্রে অবশ্যই কান্ট্রি কোড অ্যাড করতে হবে। অ্যান্ড দেন নাও ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের সামহাও আমার ইমেল অ্যাড্রেস MJ1234567891 বা MJABCD@gmail.com এমন থাকা যাবে না। ইমেলটা অবশ্যই আমাদের কি করতে হবে, একটা প্রফেশনাল ইমেল থাকতে হবে। সো প্রফেশনাল ইমেইলে কি কি থাকে, আবার ইমেইলে অনেকগুলো ডট দেওয়া যাবে না, অনেকগুলো স্পেস দেওয়া যাবে না, আন্ডার স্কোর অনেকগুলো ইউজ করা যাবে না। So, আমাদের ইমেইলের ক্ষেত্রে যদি আমাদের এখনো পর্যন্ত কারো ইমেইল না থাকে, তাহলে আজকে একটা প্রফেশনাল ইমেইল জেনারেট করবেন। একটা নাম্বার দিয়ে অনেকগুলো ইমেল ক্রিয়েট করা যায়। আর বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভ মেজরিটি পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটি, মেজরিটি হচ্ছে একাডেমিক ইমেল দেয় ইউনিভার্সিটি থেকে। সো বাইরের দেশে যখন অ্যাপ্লাই করবেন আপনারা চেষ্টা করবেন যে একাডেমিক ইমেলটা ইউজ করার জন্য, এটা বেটার রেসপন্স পাবেন রাদার দ্যান পার্সোনাল ইমেল। আর পার্সোনাল ইমেইল এ যে আপনার রেসপন্স পাবেন না তা নয়, এটাতেও রেসপন্স পাবেন, বাট ইমেলটা আগে এনশিওর হবেন যে মেক এ প্রফেশনাল ইমেইল, ইমেল অ্যাড্রেসটা কি প্রফেশনাল কিনা। আমি আমার নামের ফার্স্ট লেটার দিয়ে আর কোনো খোঁজ নাই, আমি দিয়েছি আমার শুধু ইউনিভার্সিটির নাম। তো ইউনিভার্সিটি থেকে কোনো এমপ্লয় তো আমাকে ইমেল করতে পারে, কোনো স্টুডেন্ট না। তো সেক্ষেত্রে আমাকে ইমেলটা এনশিওর করতে হবে। এখানে কয়েকটি ইমেল, প্রফেশনাল ইমেলের পাশাপাশি যে আমরা এই ধরনের ইমেল গুলো ক্রিয়েট করবো না, যে কিউট প্রিন্সেস, কোন একজন আপু যে কিউট প্রিন্সেস দিয়ে ফেসবুক আইডিও থাকে, লিঙ্কডইন আইডিও থাকে, বাট ইমেলটা এই ধরনের ইমেল ক্রিয়েট করা যাবে না। দেখতে খুব ভালো স্পাইডারম্যান পিকে, এমন কোন ইমেল ক্রিয়েট করা যাবে না। স্ট্রাইভিং মুসলিমা বা মুসলিম বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মভিত্তিক কোন কান্ট্রি বেস বা MJ বাংলাদেশ এমন কোন ধরনের ইমেল ক্রিয়েট করা যাবে না। অ্যান্ড দেন আপনারা চাইলে লিঙ্কডইন প্রোফাইল আইডি এখানে অ্যাড করতে পারেন। সো লিঙ্কডইন প্রোফাইল আইডি অ্যাড করার ক্ষেত্রে আপনারা যখন লিঙ্ক অ্যাড করবেন লিঙ্কডইনের, কপি পেস্ট করবেন না, কারণ কপি পেস্ট যদি করতে যান তাহলে দেখবেন যে লম্বা একটা লাইন নিয়ে নিচ্ছে। আমরা ইয়ে পারি কিনা, মাইক্রোসফট যে ওয়ার্ড ফাইল আমরা ইউজ করি, সো ওয়ার্ড ফাইলে হাইপার লিঙ্ক ইউজ করতে আমরা পারি কয়জন? হাইপার লিঙ্ক একটু হ্যান্ড রাইজ করবেন। হাইপার লিঙ্ক ইউজ করতে পারি আমরা কে কে মাইক্রোসফট ওয়ার্ডে? একজন ভাই, 2জন ভাই আছেন, আর কেউ পারি না। সো 3জন। একটু চেষ্টা করবেন, যারা পারেন না কোনো সমস্যা নাই, ইউটিউবে একটা জাস্ট সার্চ দিবেন, একটা সার্চ দিবেন। আমাদের একজন স্যার ছিলেন, আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হলে
বা অসুস্থতা হলে আমরা যাই হচ্ছে ডক্টর কাছে। তো সেক্ষেত্রে এই যে ডক্টরের কাছে যাই কিসের জন্য? তার সমাধান খোঁজার জন্য, তাই না? যাতে সে মেডিসিন দেয় বা প্রেসক্রাইব করে বা কিছু পরামর্শ দেয় বা কনসালটেন্সি করে, যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। যারা হ্যান্ড রাইজ করছেন, ডাউন করতে পারেন, সমস্যা নেই। সো আমরা যখন কোনো কিছু পারবো না বা পারি না বা খুঁজে পাচ্ছি না, তার সমাধান নাই, আমার কোনো ইনস্ট্রাক্টর না, আমার কোনো মেন্টর নাই, আমি কাউকে ফলো করতে পারতেছি না, জাস্ট সার্চ দিবেন। সো সেই পার্সপেক্টিভে আমাদের স্যার বলতেন যে ডক্টর ইউটিউব। স্যার ডক্টর ইউটিউবের কাছে গেলে আপনি সমাধান পাবেন যে হাইপার লিঙ্ক কিভাবে আমি করব। সো আপনার নাম লিখবেন, লিঙ্কডইন আইডিটাও অবশ্যই হতে হবে প্রফেশনাল লিঙ্কডইন আইডি। যে লিঙ্কডইন আইডিও এমন যে কিউট প্রিন্সেস, স্পাইডারম্যান এগুলো দিয়ে খুলে রাখবেন তা নয়, আপনার নাম দিয়ে, আপনার যে সার্টিফিকেট বা ফর্মাল নেম সেই নাম দিয়ে খুলবেন। অ্যান্ড দেন নাও সেই নাম দিয়ে লিঙ্কডইনের হয়তো একটা লোগো দিতে পারেন, বা শুধু লিঙ্কডইন লিখে না, আপনার নাম না দিয়ে সেটাকে হাইপার লিঙ্ক করে দিবেন, জাস্ট আপনার যে লিঙ্ক। তাহলে বড় একটা লাইন বা দুইটা লাইন বা তিনটা লাইন ধারণ ক্ষমতার প্রয়োজন নাই। অ্যান্ড দেন নাও এডুকেশনাল কোয়ালিফিকেশন। অনেকগুলো পার্সন আছে আপনার ডিপার্টমেন্টে, 100+ স্টুডেন্ট, বাট আমি ফাইন্ড আউট করবো কয়জন? একজনকে। একজন প্রফেসর পিএইচডি বা মাস্টার্স এর স্টুডেন্ট নেবে মাত্র অনলি ওয়ান, একজন। অ্যাপ্লিকেশন করছে হাজার হাজার, 300 400। কিছুদিন আগে একজন পার্সন বলছিল যে আমার কাছে সিভি এসেছে 300 সিভি, বাট 300 সিভি দেখার আমার সময় নেই। তিনি ইউএস এর একটা ইউনিভার্সিটি প্রফেসর, সো বাংলাদেশি। 300 সিভি তার দেখার সময় নাই, কিভাবে দেখবে? সে শর্ট আউট করছে একটা সিভি দেখতে সর্বোচ্চ 30 সেকেন্ড, সর্বোচ্চ। সো ফার্স্ট দেখেছে একাডেমিক কোয়ালিফিকেশন, কার কেমন একাডেমিক কোয়ালিফিকেশন। সো 300-র ভিতরে ফার্স্ট সে শর্ট আউট করছে মাত্র 5 জনকে। সো আমাদের যে সিভি বললাম, সিভির যে কন্টেন্ট, তার সেকেন্ড সেকশনই হচ্ছে এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন। সো সেটা আমাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে। সো স্টার্ট উইথ দ্য মোস্ট রিসেন্ট। স্যার আমি তো অনার্স করছি, মাস্টার্স করছি, ইন্টারমিডিয়েট করছি, কোনটা আগে শেয়ার করব বা কোনটা আগে অ্যাড করব? আপনার কাছে মনে হতে পারে আগে যেটা সেটা। আগে কোনটা? ইন্টারমিডিয়েট বা এসএসসি আগে, অ্যান্ড দেন নাও অনার্স মাস্টার্স। রিসেন্ট যেটা শেষ করছেন, রিসেন্ট যেটা আপনার মাস্টার্স শেষ হয়, মাস্টার্স এর ইনফরমেশনটা আগে। ডু নট ফরগেট ইওর কারেন্ট স্টাডি। কারেন্ট স্টাডি অবশ্যই মেনশন করবেন। আমি স্যার অনার্স শেষ করছি, মাস্টার্স অনগোয়িং আছে, তাহলে মাস্টার্সে লিখবেন যে 2005 থেকে বা 2026 থেকে অনওয়ার্ডস। আমরা অনেক সময় লিখি অনগোয়িং। অনগোয়িং আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এটা আসলে ফর্মাল ওয়ার্ড না, সো অনওয়ার্ড লিখবেন। সো ডু নট ফরগেট ইয়ার কারেন্ট স্টাডি, অবশ্যই মাস্টার্স ইনক্লুড করবেন। আপনার এসএসসি এইচএসসি শেষ, আপনি অনগোয়িং অনার্সে আছেন, তাহলে অবশ্যই অনার্স লিখে সেটা অনওয়ার্ডস, বা যদি আপনার মনে হয় যে অনগোয়িং লিখবেন তাহলে লিখতে পারেন, কারেন্ট স্টাডি লিখবেন। এবং মেনশন করতে অবশ্যই ভুলবেন না যে মেনশন রিলেভেন্ট মডিউল, আমি কোন সাবজেক্ট গুলো আসলে বেশি গুরুত্ব দিচ্ছি, বা এবং সামহাও যদি আমার সাবজেক্ট রিলেটেড বলি, জিও ইনফরমেটিক্স রিলেটেড আমি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, অবশ্যই জিও ইনফরমেটিক্স রিলেটেড কোন সাবজেক্ট বা মডিউল যেটা আমার পড়া থাকে, তাহলে সেগুলো মেনশন করতে হবে কোর্স ওয়ার্কের ভিতরে, শর্টলি, 1 লাইন বা 2 লাইন বা 50 ওয়ার্ড বা 30 ওয়ার্ডের ভিতরে, 1 লাইনের ভিতরে কমপ্লিট হয়েছে যদি শর্টলি পারেন। and then you might like the mention top mark. টপ মার্কের ক্ষেত্রে কি, আমি আমার স্টুডেন্ট হচ্ছে 100 এর ভিতরে টপ 5, টপ 5, হ্যাঁ, তাহলে আমি 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 লিখতে পারি 5th পজিশন আউট অফ 100। আমরা কিছুক্ষণ আগে আমার একাডেমিক ইয়েতেই রেজাল্ট ফাইন্ড আউট করতেছিলাম যে ডিন অ্যাওয়ার্ড বা ভিসি অ্যাওয়ার্ড কারা পাবে। তো সেক্ষেত্রে টপ 3 কে দেওয়া হবে, টপ 1 একজন হচ্ছে চ্যান্সেলর অ্যাওয়ার্ড বা ভিসি অ্যাওয়ার্ড পাবে, ডিন অ্যাওয়ার্ড টপ 5 বা টপ 3, মেরিট স্কলারশিপ 50 উপরে যারা তারা। সো আমাকে সেভাবে ফাইন্ড আউট করতে হবে, ক্যাটাগরিক্যাল করতে হবে, অ্যান্ড দেন নাও মেনশন করতে হবে। এখন আপনি যদি আউট অফ 100 এর ভিতরে 95 নাম্বার হন, মানে আপনার মেরিট হচ্ছে 95, তাহলে আপনার এটা মেনশন করার দরকার নাই। আবার আপনি যদি আপনার স্টুডেন্ট সংখ্যা মাত্র 10 জন, বা স্টুডেন্ট সংখ্যা মাত্র 3 জন, 3 জনের ভেতরে আপনি হচ্ছে ফার্স্ট, তাহলে
আউট অফ থ্রিতে আপনি ফার্স্ট, এটা মেনশন করার দরকার নেই। আপনি এটা লিখতে পারেন, জাস্ট লিখবেন যে আমি ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্স অনার্স। সো টপ মার্কটা অবশ্যই মেনশন করবেন। And then now, year of completion or expected completion, no starting dates, ডেট মেনশন করা যাবে না, জাস্ট মেনশন করবে ইয়ার। আমার গ্রাজুয়েশন শুরু হয়েছে 2023 থেকে, আমি শেষ করেছি 2026-এ বা 2027-এ। জাস্ট স্টার্টিং এবং ফিনিশিং ইয়ার। অন্যথায় আমার যদি অনগোয়িং থাকে, আমি স্টার্টিং করেছি 2024-এ, 24 সালে, তাহলে 24 সাল লিখে অনওয়ার্ডস, বা অনেক ক্ষেত্রে অনগোয়িং লিখে, ডেট লেখার দরকার নেই। অ্যান্ড দেন নাও ডিগ্রি স্যার টাইপ। স্যার ইয়েস, সেক্ষেত্রে কি আমরা মান্থের এটাও দিব না, যেমন সে সেপ্টেম্বর 2024 বা দেন অনগোয়িং, অনেক সময় তো আমরা মান্থটা ইউজ করি, মান্থটাও কি স্কিপ করে যাব? যদি সুযোগ থাকে মান্থ স্কিপ করবেন। আর যদি মনে করেন যে আমার সিভিতে বেশি ওয়ার্ড নাই, একটু নিজেকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমার আরো কিছু অ্যাড করার দরকার, তখন মান্থ আপনি ডেটও ইউজ করতে পারেন। বাট চাইবেন একটু কনসাইজ করার জন্য সিভিটাকে, ওই যে ফার্স্ট লুকিং, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। সো জাস্ট শর্ট ওয়ার্ড দিয়ে আপনাকে বোঝাইতে হবে। আমার এত দেখার দরকার নাই যে আপনি সেপ্টেম্বরে থেকে শুরু করছেন না হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু করছেন। আমি দেখেছি যে 2022 সাল থেকে আপনি গ্রাজুয়েশন শুরু করছেন, 26শে জানুয়ারি শেষ কমপ্লিট। এখন জানুয়ারিতে শেষ না হচ্ছে 26শে ডিসেম্বরে শেষ, এটা আমার দেখার দরকার নাই। আপনি কমপ্লিট করছেন, এটা না। অন্যথায় আপনার যদি এমনটা মনে হয় আমার একটা অনগোয়িং রয়েছে যে আগামী মাসে শেষ হয়ে যাবে, আর আমি এখন অ্যাপ্লিকেশন করতেছি জানুয়ারিতে, তাহলে সেক্ষেত্রে লিখতে পারেন যে এক্সপেক্টেড যে ফেব্রুয়ারিতে আমার ফিনিশিং হবে, শেষ হবে। অ্যান্ড দেন ডিগ্রি টাইপ, আপনার কি বিএসসি, এমএসসি, না বিএ, না এমএ, না পিএইচডি, না পোস্টডক? গ্রাজুয়েশন টাইপটা অবশ্যই মেনশন করতে হবে, যে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং বাদে আদার্স কোনো সাবজেক্ট হতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেগুলো মেনশন করতে হবে। ইওর মেজর, ইওর মাইনর ইফ অ্যাপ্লিকেবল, এটা সুযোগ থাকলে মেনশন করবেন। ওই যে আপনি আপনার রিলেভেন্ট সাবজেক্টে যদি অ্যাপ্লাই করেন, যেমন সাইদ পারভেজ ভাই যে ট্রিপলি রিলেটেড ফিল্ডে আছেন, আপনি ট্রিপলি ফিল্ডের সামহাউ সেমিকন্ডাক্টর থিঙ্কিং এ বা এই টপিকস বা সাব থিমে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে এই রিলেটেড আপনার যদি কোনো কোর্স থাকে এগুলো আগে মেনশন করবেন, যাতে আপনার যে সুপারভাইজার হবে বা আপনি যার কাছে অ্যাপ্লিকেশন করতেছেন সে ফার্স্ট লুক এই টপিকস গুলো দেখতে পারে। অ্যান্ড দেন নাও ইওর ডিপার্টমেন্ট অ্যাট ইনস্টিটিউশন, কোন ডিপার্টমেন্ট থেকে কোন ইনস্টিটিউট থেকে আপনি শেষ করছেন। সাইদ ভাই যদি চায়না থেকে শেষ করে, তাহলে অবশ্যই চায়নার ইউনিভার্সিটির নাম, কোন ডিপার্টমেন্ট। অনেক ক্ষেত্রে ডিপার্টমেন্ট থাকে না, বাইরের দেশে স্কুল অফ সায়েন্স, স্কুল অফ হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস থাকে, অনেক ক্ষেত্রে ফ্যাকাল্টি থাকে, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ আর্টস, বায়োলজিক্যাল সায়েন্স, এমন বিভিন্ন ধরনের ফ্যাকাল্টির নাম থাকে, অবশ্যই মেনশন করতে হবে। অ্যান্ড দেন নাও ইয়ার অনার্স, অ্যান্ড দেন নাও ডিসার্টেশন বা থিসিস যদি থাকে সেটা অবশ্যই মেনশন করবেন, থিসিস। অ্যান্ড দেন নাও জাস্ট আপনার টাইটেলটা, থিসিসের অ্যাবস্ট্রাক্ট, থিসিসের কন্টেন্ট কি ছিল, থিসিসে আসলে কোন কোন মেজর পার্ট গুলো ছিল, অবজেক্টিভ কি ছিল, কোনো কিছু অ্যাড করার দরকার নেই, জাস্ট থিসিসের টাইটেলটা অ্যাড করবেন। আপনার সুপারভাইজার কে ছিল, সুপারভাইজার কে ছিল না, আপনার এক্সটার্নাল কে ছিল না, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড দেন নাও পুট ইউর গ্রেডস অন ইফ ইউ আর নট হ্যাপি উইথ দেম, অবশ্যই গ্রেডটা অ্যাড করবেন। গ্রেড অ্যাড করার ক্ষেত্রে বাংলাদেশে এখনো পর্যন্ত আউট অফ অনার্সের ক্ষেত্রে আউট অফ 4 আছে, অন্যান্য দেশের ক্ষেত্রে আহ, এই যে সিজিপিএ সিস্টেমে অন্যান্য দেশে নাই, কিছু কিছু দেশে রয়েছে, সেক্ষেত্রে যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ফলো করার চেষ্টা করবেন। ইউরোপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা অন্য কিছু কিছু দেশে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার এই সিজিপিএ কে কনভার্ট করতে হয়, বা আপনার মাস্টার্সের জিপিএ কে কনভার্ট করতে হয়। সো তখন কনভার্ট করে অ্যাড করে দেবেন এখানে। আউট অফ 4-এ আপনি কত পেয়েছেন, 3.5, 3.60, 3.95, বা আপনি 2.95, যা পান সেটা অ্যাড করে দিবেন। যদি আপনার কাছে মনে হয় আপনার রেজাল্টটা খুবই লোয়েস্ট বা লো, তাহলে সুযোগ থাকলে স্কিপ করবেন, আদার্স যদি কোনো কিছু থাকে সেগুলো একটু হাইলাইট করবেন। অ্যান্ড দেন নাও প্রাইমারি স্কুল নট নিডেড, আমরা অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে
আমরা এই যে কোন স্কুল থেকে, কোন প্রাইমারি স্কুল থেকে সে পড়েছে, ঢাকা শহরে কিছু বিখ্যাত স্কুল রয়েছে, সেগুলোকে তারা ফলো করার চেষ্টা করে। তো সেগুলো ফলো করার কোনো দরকার নেই। ইভেন সুযোগ থাকলে এসএসসি এইচএসসি যদি খুব একটা ভালো রেজাল্ট না থাকে, বা খুব ভালো রেজাল্ট থাকলেও সিভি যদি খুব বড় হয়ে যায়, আপনি এগুলো স্কিপ করতে পারেন। অ্যান্ড দেন নাও পাবলিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন। আপনারা আমাদের যারা আন্ডার গ্রেডে আছি বা মাস্টার্সে আছি, তাদের অনেকের এখনো পাবলিকেশন হয় নাই। সো পাবলিকেশন যাদের আছে তারা অবশ্যই পাবলিকেশনটা মেনশন করবেন। সেক্ষেত্রে কোনো একটা জার্নাল ফরম্যাট, সাইটেশন ফরম্যাট ইউজ করবেন। সেই সাইটেশন সেটা এবিএ ফরম্যাট হতে পারে, এমএলএ ফরম্যাট হতে পারে, হার্ভার্ড স্টাইল হতে পারে, এমএলএ ফরম্যাট হতে পারে, ভ্যাঙ্কুভার স্টাইল হতে পারে, যে কোনো স্টাইল একটা ফলো করবেন। এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। সো জাস্ট রেফারেন্সিং স্টাইলটা ফরম্যাট করে একটা যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিবেন, যে সেটা কত তারিখে কোথা থেকে পাবলিশ হয়েছে, কিভাবে পাবলিশ হলো, তার অ্যাবস্ট্রাক্ট, তার মেজর কন্টেন্ট, কোনো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট রেফারেন্স ইউজ করবেন 1 2 3 দিয়ে। যদি পাবলিকেশন না থাকে, জার্নাল পাবলিকেশন, কনফারেন্স পাবলিকেশন যদি থাকে, তাহলে অবশ্যই সেটা ইনক্লুড করার চেষ্টা করবেন। যদি পাবলিকেশন না থাকে, সামহাও আমার কনফারেন্স পেপার নাই। আমরা একাডেমিক লাইফে অনেক প্রেজেন্টেশন দিয়ে থাকি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বিভিন্ন ধরনের এখন প্রেজেন্টেশন থাকে। প্রেজেন্টেশন টাইটেলটাও অ্যাড করে দেবেন যদি কনফারেন্স পেপার না থাকে। সামহাও আমার প্রেজেন্টেশন নাই, কোলাবোরেটিভ টিম ওয়ার্ক করছি 4 জন 5 জন। এখন অনার্স বা এখন সিস্টেম গুলো হচ্ছে টিম ওয়ার্ক, আমার স্টুডেন্টরা সেম টিম ওয়ার্ক করে, বাট একটা টাইটেলে সবাই কাজ করে, 5 জন তারা তাদের সিভিতে ইনক্লুড করতে পারবে। সো এই বিষয়গুলো অবশ্যই অ্যাড করবেন। এন্ড দেন নাও ইফ ইউ হ্যাভ এনি পেপার আন্ডার প্রিপারেশন, সেটাও ইনক্লুড করে দেবেন। আমি এখনো পর্যন্ত কোনো পেপার প্রেজেন্ট করতে পারি না, আমার কোনো পোস্টার প্রেজেন্টেশন নাই, পাবলিকেশন নাই, কনফারেন্স পেপার নাই, বাট আমি একটা প্রিপারেশন করেছি, একটা প্রিপেয়ার করতেছি অনগোয়িং। সো সেটাও এখানে অ্যাড করে দিবেন এক্সপেক্টেড ইয়ার দিয়ে, বা অ্যাকসেপ্টেড বা সাবমিটেড কোনো জায়গায়, কোনো জার্নালে বা কোনো বুক চ্যাপ্টারে, তাহলে সেটা সাবমিটেড লিখে দিবেন। জাস্ট এভাবে ফরম্যাট আউট করে, ডিওআইডি থাকবে না, এখানে ইয়ার থাকবে না, ভলিউম নাম্বার থাকবে না, পেজ নাম্বার থাকবে না, এটা লিখে দেবেন যে সাবমিটেড। বা পাবলিশড হয় নাই, সাবমিটেড করে দিচ্ছেন, অ্যাকসেপ্টেড, জাস্ট অ্যাকসেপ্টেড লিখে দেবেন। আবার অ্যাকসেপ্ট হয়েছে 25শে জানুয়ারি মাসে, সেটা পাবলিশ 26 সালে হতে পারে, 27 সালে হতে পারে। সেম আমার 25 সালে অনেকগুলো পেপার অ্যাকসেপ্ট হয়েছে, বাট এখনো পাবলিশ হয়নি। সো আমাকে সেটা লিখে দিতে হবে, জাস্ট অ্যাকসেপ্টেড। কোন জার্নাল, তখন অবশ্যই কোন জার্নাল থেকে আমার অ্যাকসেপ্টেড হয়েছে সেটা আমাকে অ্যাড করে দিতে হবে। কনফারেন্স পেপারের ক্ষেত্রে সেম আমি দিয়েছি, অ্যাকসেপ্ট হয়েছে সেটা লিখে দিতে হবে। আমি যদি ফার্স্ট হতো সেকেন্ড হতে থাকি, তাহলে সেটা চেষ্টা করতে হবে একটু হাইলাইট করে দেওয়ার জন্য বা বোল্ড করে দেওয়ার জন্য, লাইক দ্যাট রহমান, রহমান, জাস্ট রহমান আপনার নাম। সো এটা একটু হাইলাইট করার চেষ্টা করবেন। আদারওয়াইজ যে দেখবে তার হয়তো বা খুঁজে পেতে একটু কষ্ট হবে, যে এখানে কোন ব্যক্তি এখানে রয়েছে, কোন ব্যক্তি নাই, বা আপনি আদৌ এখানে আদার্স কোন রেফারেন্স, আমার রেফারেন্স আপনি এখানে অ্যাড করে দিয়েছেন কিনা, সেটা একটু লক্ষ্য রাখবেন এবং সেটা হাইলাইট করার চেষ্টা করবেন। এবং আপনি যদি আপনার অনেকগুলো পেপার, আপনি হচ্ছে কারেসপন্ডিং হতো, তাহলে একটা স্টার চিহ্ন দিয়ে নিচে সেটা লিখে দেওয়ার চেষ্টা করবেন। কনফারেন্স পেপার ক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করছেন, প্রেজেন্ট করেন নাই, কনফারেন্স অনেক ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড করি, তাহলে অ্যাটেন্ডেড এটাও লিখে দেবেন। সামহাও আমার কোনো কনফারেন্স পেপার নাই, আপনি আদার্স কোনো কোর্স ওয়ার্ক করেছি, কোর্স ওয়ার্ক, শর্ট কোর্স, আমি রিসেন্টলি একটা শর্ট কোর্স করছি, 1 কারেন্স হচ্ছে ডিপ্লোমা কোর্স, আমি সেটা সিভিতে অ্যাড করতে পারবো। যদি আমার আদার্স কোনো অ্যাচিভমেন্ট না থাকে, এই ক্ষেত্রে আমার আছে, আমি অ্যাড করবো না। অনেক ক্ষেত্রে আমরা কনফারেন্সে বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন লেভেলে আছেন, আন্ডার গ্রাজুয়েট লেভেলে রয়েছেন, বিভিন্ন ওয়ার্কশপে আমাদের অ্যাড করা হয়। সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলোতে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড দেন না আপনি সেগুলো আপনার সিভিতে ইনক্লুড করবেন। এবং আলাদা আলাদা সেকশন ইউজ করতে পারেন, তখন পোস্টার, কনফারেন্স, আদার্স কোর্স ওয়ার্ক, বা আমি আদার্স স্পেশাল কিছু কোর্স করেছি, বিভিন্ন ধরনের এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম রয়েছে, এক্সট্রা কারিকুলাম ভিটা, যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে হয়, সেই কারিকুলাম গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং সেগুলো সিভিতে অ্যাড করার চেষ্টা করবেন। ফাইন্ডিংস অ্যান্ড একাডেমিক অ্যাওয়ার্ড, আমি বিভিন্ন ধরনের স্কলারশিপ বা ট্রাভেল গ্রান্ট পেয়েছি, কোনো ফান্ডিং পেয়েছি কোনো প্রজেক্টে, সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। আন্ডারগ্রেড লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েও মেরিট স্কলারশিপ দেওয়া হয়। অনার্স এসএসসি এইচএসসি তে জিপিএ 5 স্কলারশিপ দেওয়া হয়, বিভিন্ন ধরনের ব্যাংক থেকে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থেকে গভর্নমেন্ট স্কলারশিপ দেওয়া হয়, সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। কোনো প্রাইজ
অর্জন করছেন প্রাইজ, সে প্রাইজ গুলো সেখানে অ্যাড করার চেষ্টা করবেন। আমি এক্সট্রা অর্ডিনারি কিছু কারিকুলামের সাথে যুক্ত ছিলাম, আমাকে সেখানে অনার করছে, কোনো সার্টিফিকেট দিয়েছে, সেটা আপনার সিভিতে অ্যাড করার চেষ্টা করবেন। জাস্ট সার্টিফিকেট দেয় নাই, আপনাকে অনার করার চেষ্টা করছে বেস্ট ভলান্টিয়ার। আমরা ইউনিভে করে থাকি যে ইউনিভের বেস্ট ভলান্টিয়ার কে, এমন আছে যে উইকলি, মান্থলি, ইয়ারলি বেস্ট ভলান্টিয়ার, বেস্ট ইন্টার্ন আমরা অ্যাসেসমেন্ট করে থাকি, বা তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। সো সেগুলো আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারেন। আপনি কোনো গেম বা আদার্স কোনো কিছুতে অ্যাচিভমেন্ট করছেন খুব ভালো, সেগুলো একাডেমিক সিভিতে অ্যাড না করাটাই বেটার, যদি আপনার মনে হয় কোনো কিছু থাকে। অ্যান্ড দেন নাও রিসার্চ এক্সপিরিয়েন্স। আমি আন্ডার গ্রেডে যখন ফার্স্ট ইয়ারে আসি, সেকেন্ড ইয়ারে আসি, থার্ড ইয়ারে আসি, আমার কোনো পাবলিকেশন নাই ভাই, আমি এখন কোনো পাবলিকেশন করতে পারি, নো প্রবলেম। বাট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখন বিভিন্ন ধরনের টিম ওয়ার্ক বা প্রজেক্ট ওয়ার্ক হয়, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে। আমি যদি সায়েন্স রিলেটেড যদি যাই, আমাদের স্টুডেন্টকে এখানে আন্ডারগ্রেডে প্রজেক্ট করানো হয়। সো প্রজেক্টে তিনি এখন কমপ্লিট করে নাই, বাট তিনি ডেটা কালেকশন করছে, তিনি ল্যাবে কাজ করছে, তার ল্যাবের একটা মেন্টর রয়েছে, তার নির্দিষ্ট কোনো ল্যাবও নাই, আদার্স কোনো ল্যাবে সাপোর্টিভ ভলান্টিয়ার হিসেবে কাজ করে, সেটাও আপনি সিভিতে রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করতে পারেন। ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস করছি, ডেটা এন্ট্রি করছি কোনো সফটওয়্যারে, এসপিএসএস হতে পারে, ওয়ার্ডে হতে পারে, এক্সেলে হতে পারে, আদার্স যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হতে পারে, সেগুলো রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে আপনি অ্যাড করবেন। অ্যান্ড দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি শর্ট টাইম কোন একটা পজিশনে রয়েছি বা ছিলাম শর্ট টাইমের জন্য, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, যদি 1 মান্থের জন্য থাকেন, তাহলে এই যে তখন ডেট, নেম অফ কোম্পানি, পজিশন অ্যান্ড লোকেশন, অবশ্যই ওই লোকেশনটা হাইপার লিঙ্ক করার চেষ্টা করবেন। যে প্রতিষ্ঠানের নাম যখন লিখবেন, প্রতিষ্ঠান যাতে সার্চ দিলে পাওয়া যায়। আমি কোনো প্রতিষ্ঠানের নাম দিলাম XYZ, যার পৃথিবী কেন বাংলাদেশ কেন কোনো জায়গায় তার কোনো লোকেশন নাই, সে কোথায় আছে কেউ খুঁজে পায় না, এমন কোনো লোকেশন দেওয়ার চেষ্টা করবেন না বা মেনশন করবেন না। ভেরিফাইড কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় দেখার চেষ্টা করবেন, যে প্রতিষ্ঠানের কোনো ভলেন্টারি ওয়ার্ক করতেছেন, যে প্রতিষ্ঠানের ভলেন্টারি ওয়ার্ক বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিচ্ছেন, যার কোনো ওয়েবসাইট নাই, তার থেকে কোনো কাজ করার দরকার নেই, তার থেকে কোনো কোর্স করার দরকার নেই। কারণ আপনি সামহাউ ধরে নিলাম এই প্ল্যাটফর্ম ইউনিভে কোনো কোর্স করেছেন, আমি দেখবো যে আপনি রিসার্চ রিলেটেড একটা কোর্স করেছেন বা এই ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখান থেকে নিচ্ছেন, এই প্রতিষ্ঠান কি আদৌ আছে? আমি ইউনিভ লিখে ইন্টারনেটে সার্চ দিলে আদৌ কি পাবো? কারণ আপনি যখন সিভি প্রেজেন্ট করবেন বা সিভি দিবেন, আপনি সেখানে থাকতে পারবেন না বা থাকবেন না। থাকবে কি আপনার 1 পেজ 2 পেজের একটা সিভি, সো ওই সিভিতে সবকিছু থাকবে, আপনাকে কোনো কোশ্চেন করার সম্ভাবনা নাই বা পাবেও না, বা আপনি কোনো অ্যান্সারও দিতে পারবেন না যে না আমি আসলে এই প্রতিষ্ঠান এখানে এবং এটা এই নামে পরিচিত, না, ইগনোর করবেন। So, যে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট আছে, যদি সামহাও ওয়েবসাইট নাই, আপনি দীর্ঘদিন সেখানে কাজে এঙ্গেজ রয়েছেন এবং লং একটা এক্সপিরিয়েন্স, যদি ফেসবুক আইডি থাকে বা হচ্ছে ফেসবুক পেজ থাকে বা লিঙ্কডইন আইডি থাকে, সেটা একটা হাইপার লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার স্পেসিফিক কিছু, যে কাজে থাকবেন বা যে পজিশনে থাকবেন, স্পেসিফিক কিছু কাজ থাকবে, তো সেই কাজগুলো মেজর ডিউটি যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন নাও প্রফেশনাল মেম্বারশিপ। আমাদের স্টুডেন্ট লাইফে আসলে প্রফেশনাল মেম্বারশিপ তেমন হয় না। সো প্রফেশনাল মেম্বারশিপ না থাকলেও আমরা বাংলাদেশের যে ছোট্ট কোনো ইউনিভার্সিটি যেতে থাকে, প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা ফ্যাকাল্টির কোনো না কোনো একটা অর্গানাইজেশন থাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের, সো তার তো মেম্বারশিপ। সামহাও আমি রোবোটিক্স ক্লাবের প্রেসিডেন্ট, রোবোটিক্স ক্লাবের ভলেন্টিয়ার, রোবোটিক্স ক্লাবের আমি ইন্টার্ন। সো আমি সেই ইন্টার্ন বা সেই মেম্বারশিপ, ওয়ান কাইন্ডস অফ সেই মেম্বারশিপটা আমি অ্যাড করতে পারবো, কারণ সেটা আমার এক্সিস্টিং। সো অ্যাজ এ স্টুডেন্ট লাইফে আমাদের প্রফেশনাল মেম্বারশিপ তেমন থাকবে না, কিন্তু আদার্স ওই রিলেটেড, আপনার ফিল্ড রিলেটেড যে অন্যান্য কোনো মেম্বারশিপ যদি থাকে, আপনি বিএনসিসি করতে পারেন। সে বিএনসিসি যদি মেম্বারশিপ হন, আপনি ক্যাডেট আন্ডার অফিসার হতে পারেন, সেটা আপনি মেনশন করতে পারেন প্রফেশনাল মেম্বারশিপে বা আদার্স ভলেন্টারি এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন নাও ল্যাঙ্গুয়েজ স্কিল। সো ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনি সামহাও যদি সৌদি আরবে
তাদের সাথে আমার আরবিক ল্যাঙ্গুয়েজ হয়তো বা লাগতে পারে। এখন ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা জানি। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ওয়েল, বাট ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কোন পার্সপেক্টিভ আপনি আসেন। জাপানে গেলে ইংলিশ অনেক টিচার বোঝে না, তো সেক্ষেত্রে আপনাকে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ইংলিশও জানতে হবে। চাইনায় চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনি ইংলিশ অনেক প্রফেসর আপনার বুঝবে না। এখানে সাইদ ভাই আছেন, ইংলিশ হয়তো এক্সপ্লেন করেন অনেক ক্ষেত্রে, বাজারে যেয়ে বা অনেক জায়গায় যেয়ে আপনি শুধু ইংলিশ বললে হয়তো বা তারা নাও বুঝতে পারে। বি প্র্যাকটিক্যাল আমার এক্সপিরিয়েন্স, চাইনার কিছু প্রফেসর আসছিল, তাদের সাথে যখন কন্ট্যাক্ট করতেছি ইংলিশ আবার তাকে ট্রান্সলেট করে দিতে হচ্ছে চাইনা ভাষায়, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। সাইদ ভাই, এম আই রাইট অর রং? এমন কি আপনার ঘটনা কোনো ঘটছে, কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? অ্যাকচুয়ালি ভাইয়া ইটস ডিপেন্ড, মানে সিচুয়েশনের উপর নির্ভর করে আসলে। আমি জানি না আপনারা আপনি কোন ইউনিভার্সিটির টিচার বা প্রফেসরের সঙ্গে কাজ করেছেন। তো বেশি এই ধরনের ঘটনা দেখা যায় দুইটা ক্ষেত্রে, বা এর ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা মানে বয়স্ক যারা আছে, মানে অর্থাৎ আগের, বিশেষ করে যারা সিনিয়র দিকে চলে গেছে, প্রফেসর প্রফেসর বা এই লেভেলে চলে গেছে, তাদের হয়তো আগে ওই ধরনের ইয়ে ছিল না, কি বলে, আউটসাইডে হয়তো এতটা এক্সপোজার ছিল না, বা যারা অনেক সিনিয়র আছে আমাদের কোর্স, ওনাদের সঙ্গে আমাদের কোর্সও খুব বেশি থাকে না সিনিয়র টিচারদের, তারা হয়তো এখন রিটায়ার্ডে যাবে বা ই করবে না। তো এরকম কিছু কিছু আমরা আমাদের কোর্স ওয়ার্কের মধ্যে হয়তো এক দুইটা পাই, যে যারা তাদের ইংরেজি হয়তো অত, তারা হয়তো বুঝতে পারে, মানে তারা লিখতে পারে, বলতে পারে, বুঝতে পারে, কিন্তু তাদের স্পিকিং বা আমাদের থেকে শুনে, বিশেষ করে আমাদের মেজর সমস্যা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে, আপনার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে বা অ্যাকসেন্টের ক্ষেত্রে, আমাদের অ্যাকসেন্ট বা প্রোনাউন্সিয়েশন তারা হয়তো ওইভাবে ইউজ টু না, ক্ষেত্রে বেশি এরকম হয়। বাট তারা ইয়াং জেনারেশনের আছে বা এই প্রজন্মের বা রিসেন্ট ঢুকছে, বা যেমন আমাদের অনেক প্রফেসর আছে যারা অস্ট্রেলিয়া থেকে বা ইউরোপ থেকে, আমেরিকা থেকে যারা ডিগ্রি নিয়ে আসছে, তো ডেফিনেটলি বুঝতে পারছেন তারা তো এখানে ইংলিশে লেখাপড়া করছে, তো তারা মাস মোর ফ্লুয়েন্ট। ওয়েল, আবার কিছু কিছু যারা যারা কখনোই হয়তো বাইরে যায় নাই, যারা চায়নাতে লেখাপড়া করছে, বিশেষ করে যারা বললাম যে আগের যুগের যারা ছিল আর কি, মানে যারা প্রায় 50 তাদের বয়স ধরা যাক, তো তারা তারা হয়তো একটু তাদের সঙ্গে কমিউনিকেট করতে হয়তো একটু সমস্যা হয়। আহ ওয়েল, ওয়েল। কি বলে, সো বাট আপনি যে এক্সপিরিয়েন্স বললেন, ধন্যবাদ। আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স, চায়না থেকে সাতজনের একটা টিম এসেছিল। আহ, সাতজনের টিম, এর ভিতরে একজন ইংলিশ খুব একটা ভালো বোঝে না। সো তাকে আবার স্কিপ করে আমরা কি করতেছি, এক্সপ্লেন করতেছিল চায়নার আরেকজনে, তিনি আমাদের সাথে ইংলিশে শুনে তাকে আবার চায়নার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে তাকে আবার বুঝাই দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করে আমি হ্যাঁ কোন আসলে রাষ্ট্রে আছি, কোন দেশে যাচ্ছি, কোন ইউনিভার্সিটি, কোন প্রফেসর। তো সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সেই টেস্ট একটা যে রেজাল্ট আমাদের সেখানে ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে ডিপেন্ড করে, আইএলটিএস স্কোর লাগতে পারে, জিআর স্কোর লাগতে পারে, ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে তাদের রিকোয়ারমেন্ট কি। সো ল্যাঙ্গুয়েজ স্কিল অবশ্যই সেখানে অ্যাড করবেন। অ্যান্ড দেন স্কিল, আপনার স্কিল অ্যাড করতে হবে। সেটা স্কিলের ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল হতে পারে, রিসার্চ রিলেটেড বিভিন্ন ধরনের টুলস হতে পারে, অর্গানাইজেশনাল স্কিল, সেটা ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স হতে পারে, আদার্স বিভিন্ন ধরনের সোশিয়াল কিছু স্কিল থাকতে পারে, স্পেশাল কিছু স্কিল থাকতে পারে। সেই বিষয়গুলো আপনারা সেখানে মেনশন করতে পারেন। আপনার যে সিভি থাকবে সেই সিভি ডিপেন্ড করে যে আপনার স্কিল চাইবে কিনা। অর্গানাইজেশনাল স্কিলের ভেতরে থাকবে কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক, অর্গানাইজিং, কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারতেছেন, কমিটমেন্ট, অ্যান্ড দেন ইয়োর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। সো টেকনিক্যাল স্কিল যদি বলি, তাহলে আপনি বর্তমান পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের সফটওয়্যার স্কিল, আরজিএস এর কাজ, পাইথন, আর জাভা স্ক্রিপ্ট, এ ধরনের কাজের স্কিলগুলো আপনি সেখানে ইনক্লুড করতে পারেন। অ্যান্ড দেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো অপশনাল অ্যাড করতে পারেন, যে বিভিন্ন ধরনের ক্লাবের সাথে, স্পোর্টস এর সাথে অ্যাড আছেন এবং আপনার সেখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড বা অর্জন রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, সেগুলো অ্যাড করতে পারেন। অনার অ্যান্ড অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের প্রাইজ পেয়েছেন, অ্যাচিভমেন্ট রয়েছে, সেগুলো অ্যাড করতে পারেন। ইউনিভার্সিটি অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন সার্ভিস, অ্যানি কমিটিতে, কোনো কমিটিতে রয়েছেন সেক্রেটারি হিসেবে, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে, অ্যাজ এ মেম্বার হিসাবে, আদার্স বিভিন্ন ধরনের সার্ভিসে রয়েছেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রফেশনাল অ্যাসোসিয়েশন, লার্ন অ্যান্ড সায়েন্টিফিক সোসাইটি, কোনো শর্ট কোর্স করছেন, আদার্স কোনো অ্যাফিলিয়েশন রয়েছে, পার্ট অফ অ্যানি সোসাইটি, কোনো সোসাইটির একটা পার্ট, আপনি কোনো সোসাইটির ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডার, কোনো অর্গানাইজেশনের, কোনো অর্গানাইজেশন একই সাথে আরো বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আপনার বা দায়িত্ব থাকতে পারে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। টিচিং এক্সপিরিয়েন্স, সো টিচিং এর ক্ষেত্রে প্রিভিয়াসলি আগে মেনশন করছি, তারপরে একটু রিক্যাপ করতেছি যে
আমরা আন্ডারগ্রেড হিসাবে সেক্ষেত্রে আমাদের কোনো ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কোনো স্কুল এক্সপিরিয়েন্স ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স থাকে না, সেক্ষেত্রে আমরা টিউশন করি, সেটাকে আমরা ভালোভাবে একটু প্রেজেন্ট করতে পারি। আমরা এই যে লিখতে পারি যে সার্ভিস টু এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। সো আমরা এসএসসি এইচএসসি স্টুডেন্টদেরকে টিউশন করাই পড়াই, সেগুলো জাস্ট একটু ফ্লুয়েন্টলি এবং স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাকে একটু কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। ডে বাই ডে আমাদের রেগুলার সিভিটাকে আমাদের আপডেট করতে হবে। অ্যান্ড দেন নাও লাস্টলি রেফারেন্স বা রিকমেন্ডেশন দিতে কখনোই ভুলবেন না, বাইরের দেশে যদি অ্যাপ্লাই করেন। সো রেফারেন্স আপনি কখনোই দিবেন না যে রিসার্চের যে রেফারেন্স থাকে সেই রেফারেন্স, যে আপনার যে আর্টিকেল রয়েছে তেমন রেফারেন্স। রেফারেন্স এমন কোনো পার্সনকে দিবেন যে আপনার সম্পর্কে জানে। এখন যে আপনার সম্পর্কে জানে তাকে দিলেন, দ্যাটস মিনস আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার বড় আপু, আপনার বাবা মা। নো, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই এমন কোনো ব্যক্তিকে দিবেন এবং আপনার সম্পর্কে ভালো জানে। লাইক দ্যাট আপনার অ্যাজ এ টিচার, আমরা যেহেতু একাডেমিক লাইফে বা এডুকেশন লাইফে রয়েছি, তো সেক্ষেত্রে আমার অ্যাজ এ টিচার আপনার সুপারভাইজার, থিসিস বা প্রজেক্ট সুপারভাইজার সবচেয়ে ভালো জানতে পারে। আবার এমন হতে পারে প্রজেক্ট বা থিসিস সুপারভাইজারের সাথে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নাই, অন্য টিচার খুব ভালো জানে এবং আপনার সম্পর্কে একটু ভালো বলবে, বানায় না, আসলে বিট্রু যেটা জানে সেটাই বলবে। এবং যে যে অ্যান্সারটা দিবে, যে আউটপুট তিনি দিবে, সেই আউটপুটটা আপনার জন্য বেটার। এমন কোনো ইনফরমেশন যদি দিতে পারে সেই ব্যক্তি ইনফরমেশন গুলো দিবেন। সো অ্যাজ এ রেফারেন্সে কি কি বিষয় থাকে সেই বিষয়গুলো একটু পরে দেখতেছি। সিভিতে এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম আমরা ইউরোপার সিভির ক্ষেত্রে, এবং এই ইউরোপার সিভি শুধুমাত্র ইউরোপিয়ান কান্ট্রিতে না, আদার্স কান্ট্রিতেও অ্যাকসেপ্টেড, ইনক্লুডিং ইউএস, জাপান, চায়না, অন্যান্য এনি আদার কান্ট্রি। আবার কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ইউরোপার সিভি অ্যাকসেপ্টেড না, সো সেগুলো আপনাকে একটু ফলো করতে হবে। আমরা সিভি লিখি বাট কমন কিছু মিস্টেক করে থাকি, কি রিপিটিং হোয়াট ইজ রিটেন ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা রিপিট করে ফেলি কি লিখতেছি বারবার, সেটা রিপিট করে ফেলি অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যান্ড দেন নট রাইটিং টু দ্য স্পেসিফিক ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি এবং আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছি বা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমরা মিস্টেক করি, লিখি না, ভুলে যাই। নট রাইটিং টু দ্য স্পেসিফিক ইউনিভার্সিটি and having a boring introduction। ওই যে শর্ট ইন্ট্রোডাকশন দিতে বলেছি, সেখানে আপনি একটা বড় একটা প্যারাগ্রাফ দিয়ে বসে আছেন, 1 পেজ 2 পেজ 3 পেজ বা 100 ওয়ার্ড 50 ওয়ার্ডের, যেটা পড়তে পড়তে আমার সময় চলে যাবে, আদার্স আর সময় নাই। 3 পেজ সিভির 1 পেজ সিভি আছে আপনার ইন্ট্রোডাকশন দিতে। সো আমি পরবর্তী সিভি দেখবো কখন, পরবর্তী পেজগুলো, তখন আমাকে সেই সিভিটা স্কিপ করতে হবে। and then not trying to make to many points। আপনি কোনো কিছু লিখতেছেন, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। এই যে 50 ওয়ার্ডে বা 100 ওয়ার্ডে কোনো কিছু লিখতেছেন, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। এই যে এটা কিন্তু আমি একটা প্যারাগ্রাফ আকারে দিতে পারতাম, বাট এখানে কি করছি, পয়েন্ট আকারে। সো যাতে একটু শর্ট আউট হয়, আপনার সম্পর্কে কোনো কিছু যখন বলবেন পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন শর্টলি। অ্যান্ড দেন নাও নট শেয়ারিং সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আপনার একদম নিজের সম্পর্কে, হ্যাঁ আমি খুব ভালো বা আমি খুব ভালো করি, এটা আমার খুব ভালো স্কিল, এভাবে কোনো কিছু শেয়ার করার দরকার নেই। আপনার স্কিল গুলো জাস্ট আমি এটা পারি, এই বিষয়গুলো মেনশন করলে হবে। অ্যান্ড দেন নট ফরগেটিং টু প্রুফ রিডিং। সিভি লিখি লাস্ট নাইট, কালকে সিভি জমা দেওয়ার লাস্ট ডেট বা আজকে 12টা লাস্ট ডেট, আমি সন্ধ্যায় বসছি, সন্ধ্যায় বসে আমার ফ্রেন্ডের আছে একটা সিভি, সেটা পেয়েছি, এই বন্ধু তুই কি কি করছিস দে তো একটা সিভি, তো তুই তো সাবমিট করছি, তোরটা দিয়ে আমি একটু দেখতেছি কি তারটা ডিরেক্টলি আমি কপিরাইট করে এখানে দিয়ে দিই। ইভেন ওই যে আমরা কমন মিস্টেক করি যে নামটাও এডিট করতে ভুলে যাই। সে পড়েছে সিএসসি তে, আমি ট্রিপুলিতে, তার ডিপার্টমেন্ট লিখতে ভুলে যাই। সিভির নিচে সিগনেচার দেওয়ার প্রয়োজন, সে সিভিটা প্রিপেয়ার করছে 3 বছর আগে, আমারও 3 বছর আগে থাকলো, বাট সিভিটা আমি প্রিপেয়ার করছি কখন, এখন। এখন যে 9টা বাজতেছে, সিভি সাবমিটেড টাইম হয়তো 10টা, আমি জাস্ট টাইম সেভ করলাম এবং সেভ করে সিভিটা পাঠিয়ে দিলাম। আরো বড় ভুল করি, সিভিটা পিডিএফ ফরম্যাটে না দিয়ে ওয়ার্ড ফরম্যাটে ক্রিয়েট করে এটা সাবমিট করে দিই। সো যদি অনলাইন সিস্টেম হয়, আপনি যদি ওয়ার্ড ফাইল আমাকে সাবমিট করেন, আমি যদি দেখি এক একজনের ওয়ার্ড ডকুমেন্টস এক এক টাইপসের, আপনি 2009, 2007, 2025
যে কোনো একটা ভার্সন আপনি অ্যালাউ করতে পারেন বা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। আপনি যেটা ফার্স্ট পেজে দিয়েছেন আমার সেটা সেকেন্ড পেজে দেখাতে পারে, এবং আমার কিছু কাস্টমাইজ করা থাকতে পারে ফাংশন, কিছু কিছু আছে আমি দেখতেই পাবো না। আবার আপনি কোনো কিছু লিখছেন টেবিল আকারে, টেবিল সিস্টেমটা আপনি তুলে দিচ্ছেন, টেবিলের লাইনটা আপনি তুলে দিচ্ছেন, কোনো জায়গায় প্রয়োজন সেটা তুলে দিচ্ছেন, আবার কোনো জায়গায় প্রয়োজন নেই সেখানে দিয়ে রাখছেন। সো অবশ্যই চেষ্টা করবেন প্রুফ রিডিং করতে, একবার রিভাইজ করার জন্য। কখনোই সিভি লাস্ট টাইমে প্রিপেয়ার করে লাস্ট টাইমে সাবমিট করবেন না। একটু সময় নিয়ে একটু প্রুফ রিড করে, প্রয়োজনে আজকে সিভি সাবমিট করার লাস্ট ডেট আমি 3 দিন আগে প্রিপেয়ার করলাম এবং আজকে লাস্ট একটা প্রুফ রিডিং দিয়ে তারপর সাবমিট করব। একটু রিক্যাপ দিবেন নিজেকে, মিনিমাম 1 ঘন্টা ব্রেক দিবেন, একটা শর্ট টাইম ব্রেক দিয়ে পরবর্তীতে আবার সিভিটা প্রুফ রিড করে তারপরে সাবমিট করবেন। অ্যান্ড দেন নাও ফোর্সিং হিউমার, অ্যান্ড দেন নাও ট্রাইং টু দা সামওয়ান এলস, ওই যে কাউকে দেখানোর চেষ্টা করবেন একটু সিভিটা। আপনার লেখা হয়তো একটু ভুল হতেও পারে, আবার নাও হতে পারে, একটু দেখানোর চেষ্টা করবেন যে ঠিক আছে কিনা। খুব ক্লোজ কোনো ফ্রেন্ডসের থাকে, নট অ্যান্সারিং দ্য কোশ্চেন, কোনো কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়ার চেষ্টা করবেন না, বা কোশ্চেন ইনপুট করার চেষ্টা করবেন না। রাইটিং ইউর সিভি এট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মোমেন্টে যে সিভি আমরা লিখি এটা লেখা যাবে না। ম্যাচিং ইউর সিভি উইথ দ্য স্কলারশিপ অ্যান্ড জব অ্যাপ্লিকেশন। সো যে স্কলারশিপের জন্য আমি সিভিটা সাবমিট করতে চাচ্ছি, আগে ওটাকে আমাকে ওভারভিউ করতে হবে, অ্যান্ড দেন নাও তার ফোকাস পয়েন্ট কি, সেই ফোকাস পয়েন্ট গুলো আমাকে সে আমার সিভিতে মেনশন করতে হবে। আচ্ছা, তার পূর্বে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে আপনারা একটু হ্যান্ড রেজ করে বলতে পারেন। এনি অফ স্লাইড, এনি অফ টপিকস? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সো সিভি যখন সাবমিট করবেন, মানে সাবমিট করছেন মানে সেখানে আপনি আর প্রেজেন্ট নাই, সেখান থেকে আপনি অ্যাবসেন্ট। আপনাকে জাজমেন্ট করা হবে জাস্ট ওই 1 পেজ বা 2 পেজ বা 3 পেজ বা 30 পেজ যদি সিভি থাকে ওই সিভি দিয়ে। আপনি সেখানে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না, আপনাকে কোনো কোশ্চেন করা হবে না। কোশ্চেন করা হবে ওই সিভি কে, 1 পেজ 2 পেজ সিভি কে। সো সিভির ইমপ্রেশনটা, ফার্স্ট ইমপ্রেশনটা এমন থাকতে হবে। এই যে এখানে আমি সিভিটা যেটা মেনশন করছি এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, So এমনটা যাতে না হয় যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, বা খুব ছোট ফ্রন্ট সাইজ দেওয়া যাবে না। স্ট্যান্ডার্ড পেজ ইউজ করতে হবে। অল দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক A4 পেজ বা A4 যে পেপার গুলো রয়েছে সেগুলো অ্যালাউ, অ্যান্ড দেন নাও ডু নট ডাবল সাইড। আমি যদি প্রিন্ট আউট করে দিই সিভিটা, 2 পেজে সিভি প্রিন্ট করা যাবে না, উভয় পেজে সিভি প্রিন্ট করা যাবে না। 1 পেজ প্রিন্ট করতে হয়ে যাবে, কালার পেজ শহরে যদি print করতে 10 টাকা লাগবে বা 20 টাকা, কষ্ট করে একটু 2 পেজ প্রিন্ট করেন 40 টাকা দিয়ে। ক্যাম্পাস, আপনারা যারা পাবলিক বা প্রাইভেট বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে আছেন, একাডেমিক এডুকেশনে বা ইনস্টিটিউশনে আশেপাশে ওই 2 টাকা 3 টাকা নাই, খুব একটা বেশি না। So একটু চেষ্টা করবেন সিঙ্গেল পেজে প্রিন্ট করার জন্য। কিপ ইউর সিভি টু 2 সাইড অফ পেপার, একটা পেপারের অবশ্যই 2টা সাইড থাকতে হবে পেপারের, যে কখনো ভাঁজ করা যাবে না। ভাঁজ করে দিচ্ছি মানে একটা পেজ ভাঁজ করে আবার পরবর্তী আরেক পেজ দিচ্ছি। অ্যান্ড দেন চেক ইউর স্পেলিং, আপনার নামের স্পেলিং এবং সিভি সাবমিটের সময় কাকে সাবমিট করতেছেন সেই বিষয়গুলো আপনাকে মেনশন করতে হবে। সাবজেক্ট, কোন জব পজিশন, কোন আপনি কি মাস্টার্স পজিশনের জন্য না পিএইচডি পজিশনের জন্য সাবমিট করতে যাচ্ছেন, সে বিষয়গুলো একটু ফলো আউট করতে হবে। অ্যান্ড দেন নাও ইউজ বুলেট ফরম্যাট টু অ্যাভয়েড লার্জ ব্লক অফ টেক্সট অ্যান্ড বোল্ড ফন্ট, বাট ইন মডারেশন। ওই যে যখন আমরা একটা রেফারেন্স মেনটেন করলাম পাবলিকেশনের জন্য, কনফারেন্স হতে পারে, পেপারের জন্য হতে পারে, জার্নালের জন্য হতে পারে, সো সেক্ষেত্রে আপনার নামটা কোথায় অবশ্যই মেনশন করতে হবে। আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স গুলো একটু বুলেট পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনার অনেকগুলো স্কিল রয়েছে, টেকনিক্যাল স্কিল, একটু বুলেট পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু ফোকাস হয়। অ্যান্ড দেন সেপারেট দ্য সেকশন ক্লিয়ারলি ইউজিং অ্যাপ্রোপ্রিয়েটলি হেডিং। এই যে আমরা দেখলাম যে পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, জব এক্সপিরিয়েন্স, স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ রেজাল্ট, ভলেন্টিয়ার স্কিল, আদার্স মেম্বারশিপ স্কিল, যাবতীয় যা কিছু সবগুলো আলাদা আলাদা একটা বুলেট পয়েন্টে বা আলাদা আলাদা সেকশন অ্যাড করার চেষ্টা করবেন। এন্ড দেন ডাবল চেক স্পেলিং, পাংচুয়েশন এন্ড গ্রামার। কোন একটা ছোট্ট একটা সেন্টেন্স লিখেছেন বাট
গ্রামার চেক করেন নাই, গ্রামাটিক্যাল ভুল হয়েছে, তাহলে সেখানে আপনার একটা নেগেটিভ থিঙ্কিং হতে পারে, তা আপনার সুপারভাইজার বা যে আপনার সিভিটা অ্যাসেসমেন্ট করবে হয়তো ওইটার দিকে চোখ পড়বে। And then a presentation of your CV formatting, make it sure its consistence, size 11 and 12 font size depending on the font style, আপনি কোন ফন্ট ইউজ করতেছেন চেষ্টা করবেন টাইমস নিউ রোমান। আবার দেখতে পারেন যে আপনি যার কাছে সাবমিট করতেছেন তার কোনো সিভি অনলাইনে থাকে কিনা। এখন মেজরিটি যারা সুপারভাইজার থাকে বা ইন্টারন্যাশনাল যারা প্রফেসর বা টিচিং লেভেল আছে সবার সিভি আছে অনলাইনে, আপনারা চেষ্টা করবেন তারটা একটু দেখে তারপর আপনারটা ক্রিয়েট করার জন্য, তাহলে সবচেয়ে বেটার হবে। সে যদি এরিয়াল ফরম্যাট বা ক্যালিব্রি ফরম্যাট যদি ইউজ করে, আপনি এটা এই ফরম্যাটটা ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন ইউজ শর্ট অ্যান্ড কনসাইজ সেন্টেন্স। একটা সেন্টেন্স লিখছেন 50 ওয়ার্ডের, এমন করা যাবে না, শর্ট সেন্টেন্স ইউজ করতে হবে কনসাইজলি। এখানে আমরা দুইটা সিভি দেখতেছি, দুই সাইডে দুই রকমের। একটাতে অবশ্যই দেখতেছি যে ইউরোপাস স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট ফর ইউরোপ বেসড স্কলারশিপ অ্যান্ড প্রেজেন্ট ইউর স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইফেক্টিভলি অ্যান্ড ক্লিয়ারলি। সো দুইটা সিভির ভেতরে কোনটা বেটার কে বলতে পারবেন এখানে, রাইট সাইড না লেফট সাইড? দুইটাই কিন্তু ইউরোপাস, উপরে দুইটার ইউরোপাস লেখা আছে, কোনটা বেটার? রাইট এনিওয়ান? সাইড, হোয়াই, কেন? because it is more organized and proper format with a picture, though the picture is ওকে, not formal picture or formal with ওকে, formal attire. ওকে। সো এই যে আমরা এতক্ষণ যে ক্লাস করলাম তার পার্সপেক্টিভ আমরা বুঝতে পেরেছি যে তার পার্সপেক্টিভ যদি বাদ দিই, এমনি যদি ভিজুয়ালাইজেশনের দিকে দেখি, তাও সাইড বাই যেটা বললাম যে রাইট সাইডটা বেটার। বাট এখানে যে ইনফরমেশন আছে এখানে সেম ইনফরমেশন, জাস্ট প্রেজেন্টেশন। ফার্স্ট আমাদের যে অবজেক্টিভ ছিল যে আমরা ফার্স্ট ভিজুয়ালাইজেশন করতে হবে বেটার ওয়েতে, আই ক্যাপচার বা আই ক্যাচিং আপনার সিভি হতে হবে। অ্যান্ড দেন নাও এক্সাম্পল অফ পারফেক্ট অ্যান্ড আই ক্যাচিং সিভি। মাইক্রোসফট ওয়ার্ড এটা ক্রিয়েট করা ওয়ান পেজের একটা সিভি, বাট এখানে এই যে হাই ABCD বা এম ইজ আর ওয়াইজ আর A to Z সেন্টেন্স দিয়ে ভরাট করে রাখছে। সো এটা কি আসলে পারফেক্ট আই ক্যাচিং সিভি আপনাদের কাছে মনে হতে পারে? প্রিভিয়াস আমরা সিভি দেখেছি, এটাও সিভি দেখেছি। এনিওয়ান রেসপন্স প্লিজ। No, it is not a neither ICAS nor a formal perfect CV. হোয়াই, কেন? কারণ এখানে ওয়ান কাইন্ডস হচ্ছে প্যারাগ্রাফ টাইপস আছে, এবং কোথায় কোন প্রোফাইল কি অ্যাড করা আছে কোন পার্সপেক্টিভে, যেমন জব পজিশন অ্যান্ড হেয়ার, তিনি 3-4টা লাইনে একটা ওয়ান কাইন্ডস হচ্ছে প্যারাগ্রাফ সিস্টেম করে রাখছে, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তার প্রফেশনাল স্কিল ঠিক আছে, বাট সে কি করছে আমি সেটা বুঝতে পারতেছি না। সো এই জন্য হয়তো আমার কাছে But সেটা আই গেসিং সিভি না, বা আপনার কাছে আই গেসিং but সিভি না। sir, my question is like, you know, if we check the sample CV, sample CV, they still like this kind of CV, but why do they do this? I mean, this kind of format. ওয়েল, আমরা যদি কোনো ইয়ে দেখি, আমরা দেখুন কোনো জি ইয়ে জি দেখি জি, না, ওয়েল ওয়েল। মাইক্রোসফটে বা ডক্সে। মাইক্রোসফট এগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট, আপনি ফ্রি অনলাইনে সার্চ দিলে এমন হাই ক্যাচিং হিউজ লেভেলের সিভি পাবেন, যেগুলো আসলে আপনার একাডেমিক সিভি না। এটা কিসের জন্য অ্যাপ্লাই করতেছে? প্রজেক্ট ম্যানেজার, এবং সে কখনো সিভি নিয়ে কোনো স্টাডি করে নাই। তো তার কাছে এটা আই গেসিং হতে পারে, বাট যিনি জাজমেন্ট করবে অ্যাসেসমেন্ট করবে সিভিটা, তার কাছে আই গেসিং না। কারণ তিনি ফার্স্ট যে ভুল করছে একটা প্যারাগ্রাফ লিখে রাখছে, এই প্যারাগ্রাফ তো যে সিভি অ্যাসেসমেন্ট করবে তার তো পড়ার সময় নাই, 30 সেকেন্ড সময় পাবে। স্যার ইয়ের ক্ষেত্রে আমাদের যদি বাংলাদেশে জব পার্সপেক্টিভের ক্ষেত্রে বলে যায়, মানে ইন্ডাস্ট্রি বা জবের ক্ষেত্রে কি রিক্রুটাররা এই ধরনের সিভি প্রিফার করে? এখন আপনি বা আমি যদি সিভি প্রিপেয়ার করতে না পারি, আমি যদি এটা অ্যালাউ করি, আমার ক্ষেত্রে অ্যালাউ করি, তাহলে আমি এটা সাবমিট করবো। এখন সেক্ষেত্রে জাস্ট সে অ্যাসেসমেন্ট করবে, যদি এর চাইতে বেটার কোনো সিভি না থাকে তাহলে তাকে সে সে এটা অ্যালাউ করতে পারে, আদারওয়াইজ না। সো কেন অ্যালাউ করবে না? আমরা দেখতেছি এক্সাম্পল অফ পারফেক্ট অ্যান্ড আই ক্যাচিং সিভি, লেফট সাইডে দেখতেছি এই যে প্যারাগ্রাফ টাইপ। হয় কেন এটা আই ক্যাচিং আমরা বলতেছি না, প্যারাগ্রাফ টাইপ লিখে রাখছে। লেফট সাইডে আমরা দেখতেছি প্যারাগ্রাফ সিস্টেম, এবং লাস্টে তিনি লিখছে যে হার্ড অ্যান্ড সফট স্কিল তার কি কি আছে, তার যে হোম অ্যাড্রেস, তার পার্সোনাল অ্যাড্রেস সবকিছুই লিখেছে, তিনি আলাদা আলাদা সেকশনে করেছে, বাট তারপরে সেটা আই গেসিং না। রাইট সাইডে যেটা আমরা দেখতেছি যে বুলেট পয়েন্ট A to Z যেভাবে লিখেছে,
সেটা আবার আমরা বলতেছি আই গেসিং তার পার্সপেক্টিভে স্পেসিফিক পয়েন্ট আকারে তিনি এই যে বুলেট পয়েন্ট দিয়ে তার অনেকগুলো এক্সপিরিয়েন্স সেগুলো বুলেট পয়েন্ট দিয়ে তিনি লিখেছেন। এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা সিভি গুলো আমরা দেখলাম, এগুলো অনলাইনে অ্যাভেলেবল পাবেন বা আপনারা এগুলো সার্চ দিলে পাবেন, আপনাদেরকে এটা আমরা শেয়ার করব। অ্যান্ড দেন নাও আদার্স কিছু থিম আমরা একটু রিক্যাপ করব। এতক্ষণ আমরা ইউরোপাস সিভি সম্পর্কে দেখলাম এবং স্ট্যান্ডার্ড ওয়ে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং লিখতে পারি বা প্রিপেয়ার করতে পারি, এই গাইডলাইন গুলো ফলো করলে আমরা করতে পারবো আশা করি। এর বাইরে হাজার হাজার সিভি এখানে অনলাইনে পেতে পারেন। কন্টেন্ট অ্যাজ এ নট এ একাডেমিশিয়ান, আদার্স পার্সন হিসেবে এই ধরনের ইনফরমেশন গুলো আপনার সেখানে অ্যাড থাকতে পারে, সিমিলার সেম অ্যাজ প্রিভিয়াসলি যেগুলো মেনশন ছিল সেগুলোও এখানে মেনশন আছে। বাট সেক্ষেত্রে আমার যে সিভি সেই এডুকেশন ডিগ্রি, জাস্ট ডিগ্রি অ্যান্ড মেজর অ্যান্ড ইনস্টিটিউশন, সাউথ এশিয়ান কান্ট্রিতে সাধারণত এই বিষয়গুলো ফলো করে। অ্যান্ড দেন প্রফেশনাল কোনো লাইসেন্স বা সার্টিফাইড কোনো লাইসেন্স যদি থাকে, আমরা অনলাইন ভিত্তিক লাইক দ্যাট কোর্সেরাতে আপনারা অ্যাজ ইউজুয়াল সার্টিফাইড বিভিন্ন ধরনের কোর্স করে থাকেন, সেখানে দেখবেন যে সার্টিফাইড একটা সার্টিফাইড নাম থাকে এবং ডেট অফ এক্সপায়ারেশন, কত বছরের ডেট এবং কোন ইয়ারে কোন ডেটে আপনি এটা অ্যাচিভ করছেন সে বিষয়গুলো সেখানে মেনশন থাকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, টাইটেল অফ পজিশন, ডেট অফ এমপ্লয়মেন্ট, নেম অফ অর্গানাইজেশন, লোকেশন, ডেসক্রিপশন অফ এক্সপিরিয়েন্স, আদার্স থিম সেখানে ইনক্লুড থাকবে। ইন্টার্নশিপ, কোনো ল্যাবে যদি ইন্টার্নশিপ থাকে, ক্লিনিক্যাল কোনো রোটেশন থাকে, সেই বিষয়গুলো। অ্যান্ড দেন নাও আদার্স, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, লিস্ট অফ টাইটেল, অডিয়েন্স কারা ছিল, তো কোন ডেটে আপনি সেটা পাবলিশ করছেন বা প্রেজেন্ট করছেন এবং কোন মেজর বিষয়গুলো আপনার সেখানে হাইলাইটিং ছিল সেগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড দেন নাও পাবলিকেশন বা পোস্টার, সেগুলো বিভিন্ন ফরম্যাটে আপনি প্রেজেন্ট করতে পারেন। রিসার্চ এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে, ল্যাব এক্সপিরিয়েন্স, ডেটা কালেকশন এক্সপিরিয়েন্স, ফ্যাকাল্টি কোনো পজিশন যদি কোনো থাকে বা প্রজেক্ট যদি থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। স্কলারলি অ্যাক্টিভিটিস যদি কোনো ধরনের থাকে, রিলেভেন্ট ক্লাস প্রজেক্ট, ল্যাব প্রজেক্ট, যেমন আমরা যখন স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারে থেকে পড়াই, প্রত্যেকটা ফার্স্ট ইয়ারে আলাদা আলাদা তাদের একটা প্রজেক্ট থাকে, তো তখন যারা সিভি ক্রিয়েট করবে অ্যাজ এ একাডেমিশিয়ান, নট এ প্রজেক্ট ফিল্ড, যে কোনো সেক্টরে সে যাক না কেন, সে এই প্রজেক্টে সে অ্যাড করতে পারবে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত। অ্যান্ড দেন অ্যাওয়ার্ডস, গ্রান্ট, প্রফেশনাল, স্টুডেন্ট মেম্বারশিপ, প্রিভিয়াসলি যেটা মেনশন করছি, কমিউনিটি সার্ভিস অ্যাক্টিভিটিস, রেফারেন্স জেনারেলি প্রোভাইডেড সেপারেটলি, আমরা অনেকে রেফারেন্স দিয়ে থাকি ইমেইলে যখন সাবমিট করি, রেফারেন্স মিস্টার রহিম, মিস্টার করিম বা আমার প্রফেসর বা আদার্স কোনো পার্সন বা সুপারভাইজার, বাট আমরা এই যে মিস্টেক করি যে রেফারেন্স দিতে ভুল করি। সো সবগুলো বিষয় যদি আমার ইনক্লুডিং থাকে সিভিতে, তাহলে আমার সিভিটা ওয়ান কাইন্ডস অফ এক্সিলেন্ট যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির দিকে যাবে। আদারওয়াইজ যদি কোনো সেকশন এখান থেকে বাদ থাকে, তাহলে ডে বাই ডে বা থিঙ্কিং অনুপাতে আমার কোয়ালিটি লোয়েস্ট হবে। ডিফারেন্ট ভার্সন অফ সিভি, সিভির ডিফারেন্ট ভার্সন হতে পারে। ওয়ান সিভি ডাজ নট ফিট অল পজিশন, আমি আগে বলেছি যে ইউরোপাস সিভি শুধুমাত্র ইউরোপাসের জন্য ফিট, আবার আদার্স বিভিন্ন ধরনের কান্ট্রিতে ইউনিভার্সিটি বেস ফিট করে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি ইউরোপাস বেসড সিভি অ্যাকসেপ্ট করে না, আবার বাইরের দেশে সিভি বাংলাদেশে অনেক সেক্টরে অ্যালাউ করে না। সো ওয়ান সিভি ডাজ নট ফিট অল পজিশন। অ্যান্ড দেন নাও প্রায়োরিটি কি এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সের অনুপাতে ডিপেন্ড করে কোন প্রফেশনে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে সিভিটা ওয়ার্কআউট করবে। স্টাইলিস্টিক কনসিডারেশন, কোন স্টাইলে লিখতেছেন, একটু আগে বলেছি যে 11 থেকে 12 ফ্রন্ট সাইজ, বাংলাদেশের পার্সপেক্টিভে 11 সাইজ ইউজ না করে 12 প্লাস ইউজ করতে পারেন। এবং আরো কিছু ক্ষেত্রে আপনারা যখন সিভি সাবমিট করবেন, ইমেইল যখন লিখবেন বা কভার লেটার যখন লিখবেন, তখন চেষ্টা করবেন ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেওয়া, যদি আপনার প্রফেসর এজড পিপল হয়, একটু বয়স্ক হয়, কারণ তারা যখন আপনাকে ইমেল করবে দেখবেন যে ইমেলের ফ্রন্ট সাইজটা একটু বড় থাকে। সো এটা চেষ্টা করবেন। অ্যান্ড দেন নাও অ্যাভয়েড এক্সেসিভ লাইন, গ্রাফিক্স বা শ্যাডিং, আপনি কোনো কিছু লিখতেছেন, শ্যাডো দিচ্ছেন বেশি, কোনো গ্রাফিক্স ইউজ করতেছেন, এটা না দেওয়ার চেষ্টা করবেন। হোয়েন প্রিন্টিং, যখন প্রিন্ট করবেন আপনার ওই প্রিন্টিং কোয়ালিটি যে ঝাপসা কোনো জায়গায় আসতেছে বা ফটোকপি করে দিবেন না, চেষ্টা করবেন একটু প্রিন্ট করার জন্য, একটা ভালো পেজে প্রিন্ট করার জন্য। দিচ্ছেন তো একটা সিভি, আর তো কিছু না, এক পেজ বা দুই পেজ, 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে একটু খরচ করে একটা প্রিন্ট করে একটা সিভি দিবেন, কষ্ট করে ফটোকপি করবেন না, নর্মাল কোনো প্রিন্ট আউট করবেন না।
Please follow importance as for of CVs. সিভি অবশ্যই থাকতে হবে ক্লিয়ার, ওয়েল অর্গানাইজ, কন্টেন্ট ফ্লো ওয়েল, কনসাইজ থাকতে হবে সিভিতে, যাবতীয় ইনফরমেশন থাকবে সবগুলো কনসাইজ, শর্টলি, ইনক্লুড রিলেভেন্ট অ্যান্ড নেসেসিটি ইনফরমেশন, কমপ্লিট, ইনক্লুড এভরিথিং ইউ নিড টু শো কোয়ালিফিকেশন, যাবতীয় যা কিছু দেখাতে চাচ্ছেন ওই সিভিতে থাকতে হবে। যে আমি ইন্টারভিউতে যেই বলবো যে আমি এইটা পারি বা আমার আদার্স এক্সপিরিয়েন্স আছে, ডো নট ফলো দিস স্টাইল। অ্যান্ড দেন না কনসিস্টেন্স, ইউজ কনসিস্টেন্স ডিজাইন, ফন্ট অ্যান্ড লেআউট। এমন কোনো লেআউট ইউজ করা যাবে না যেটা অনেক কালারফুল এবং আদার্স কোনো সেক্টরে যেটা ইউজ নাই বা লুক্রেটিভ না। অ্যান্ড দেন নাও কারেন্ট থিঙ্কিং, কিপ আপ টু ডেট। আমি আজকে সাবমিট করতেছি, অবশ্যই চেষ্টা করবেন আজকে ডেট দেওয়া, সেখানে আপডেট অ্যাটলিস্ট অ্যানুয়ালি। প্রতি বছর আপনি কোনো জায়গায় সিভি সাবমিট করতেছে না, সিভি আজকে একটা ক্রিয়েট করবেন, যাদের সিভি এখন নাই আজকে ক্রিয়েট করবেন, এবং আগামী বছর বা প্রতি বছর আমি আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে বলি আজকে সিভি ক্রিয়েট করে প্রতি মাসের 1 তারিখে সিভিটা আবার দেখতে, যে গত মাসে আমি কি করেছি, প্রতি মাসের 1 তারিখে। যদি কিছু না করে থাকি তাহলে এই মাসে করতে হবে, এন্ড দেন নাও সিভিটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। ইম্পর্টেন্ট ডোন্টস ফর সিভি, স্পেলিং আর গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না, বারবার এর আগে বলেছি যে প্রুফ রিড করতে হবে। ডিফিকাল্ট টু রিড ফন্ট, স্মল ফন্ট সাইজ ইউজ করা যাবে না, মিনিমাল 11-12, স্ট্যান্ডার্ড ফন্ট প্রিফার, থিঙ্ক কনজারভেটিভ, চিপ পেপার, ইউজ হোয়াইট পেপার, ক্রিম গ্রে রিজিউম পেপার। রিজিউমের ক্ষেত্রে একটু কালারফুল হলে ভালো হয়, বাট এমন কোনো কালার দিবেন না রেড কালার, যেমন ইম্পর্টেন্ট ডোন্ট। ভাঁজ করা যাবে না, একটু আগে বলছি সিভি ভাঁজ করা যাবে না। সেন্ট ইন লার্জ এনভেলপ টু অর্গানাইজেশন, স্টাপলিংও করবেন না সিভি। এক ধরনের একটা ক্লিপ পাওয়া যায়, ওই ক্লিপ দিয়ে দিবেন। মাস মেইলিং টু হোম ইট মাই কনসার্ন, টার্গেট স্পেসিফিক ইন্ডিভিজুয়াল উইদিন এ কোম্পানি। আমি সিভিটা সাবমিট করতেছি কোন ব্যক্তির কাছে, এইচআর এর কাছে না ম্যানেজারের কাছে না সিইওর কাছে, সেটা অবশ্যই আমাকে ইমেইলে ফর্মে লিখতে হবে। উইক অবজেক্টিভ বা ফিলোসফি, এটা অ্যাড করা যাবে না। আমার কোনো অবজেক্টিভ যদি না থাকে বা আমি অ্যাড করতে চাচ্ছি না, নো প্রবলেম, রিমুভ দিস অ্যান্ড দেন স্টার্টিং অন একাডেমিক সেকশন। অ্যান্ড দেন নাও ল্যাক কভার লেটার, ফার্স্ট ইমপ্রেশন নিড স্ট্রং লেটার, কভার লেটার। সিভি যখন আমরা সাবমিট করি ইন্টারন্যাশনাল ইয়েতেও যদি আমরা স্কলারশিপের জন্য সাবমিট করি, আমাদের জন্য প্রয়োজনে একটা কভার লেটার, ওই ডিগ্রি প্লাস আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে কিভাবে মার্চ করতেছে 1 পেজে শর্টলি। আপনার সিভি 10 পেজ, 5 পেজ, 2 পেজ, 3 পেজ, বাট সেটাকে শর্টলি 1 পেজের ভিতরে ওই স্কলারশিপ বা ওই পজিশনের সাথে আপনার সাথে কিভাবে স্যুট করতেছে সেটা ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হবে। কভার লেটারে এই যে 1 পেজে কি কি থাকতে পারে, need to make your letter unique, stand out from the rest. কভার লেটার কালার হওয়া যাবে না। ক্রিয়েটিভ ইউনিক লেটার, আমার ফ্রেন্ড একটা কভার লেটার লিখছে আমি সেটা কপি পেস্ট করে দিচ্ছি, এমনটা করা যাবে না। অবশ্যই তারটা থেকে আমারটা একটু ইউনিক হতে হবে। আমিও যে ডিপার্টমেন্টে পড়ছি আমার ফ্রেন্ডও সেই ডিপার্টমেন্ট, আমি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছি আমার ফ্রেন্ডও সেম এজ স্কলারশিপে। সো আমাকে ফলো করতে হবে যে আমি আসলে কি চাই। স্কলারশিপ দেবে একজনকে, এখন কাকে দিবে, দুইটা যদি সেম হয় যারটা বেটার তার। সো একজন প্রফেসর দেখলে বুঝতে পারবে যে কে কপি করে লিখছে কে কপি করে লিখে নাই, কে নিচ থেকে লিখছে। সো আপনার কভার লেটারটা অবশ্যই হতে হবে একটু ইউনিক, সো দ্যাট ইউ হ্যাভ রিসার্চ the position and or organization, refer to connection that you might have, faculty member, employee, supervisor, others, any others person. আপনার কভার লেটারে থাকতে হবে স্কিল, অ্যাবিলিটি, প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য পজিশন। ওই পজিশনের জন্য আপনার কি কি স্কিল রয়েছে, প্যাশন রয়েছে এবং ইন্টারেস্ট কি। কভার লেটারে অবশ্যই ইনক্লুড থাকতে হবে আপনার নাম, নামের স্পেলিং থাকতে হবে, টাইটেল থাকতে হবে, অ্যান্ড দেন নাও কোন থিঙ্কিং এ আপনি এটা লিখতেছেন, থিঙ্কটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আপনি অ্যাজ এ মাস্টার্স স্টুডেন্ট না হয়ে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেতে চাচ্ছেন, সেটা এখানে মেনশন করতে হবে। আপনার কোয়ালিফিকেশন কি অ্যাড করতে হবে সামহাউ। আপনি অনার্স মাস্টার্স বাংলাদেশে কমপ্লিট করছেন, একটা স্পেসিফিক কোর্স করছেন চাইনাতে, শর্ট কোর্স, 1 day 2 day, 1 week 2 week, 1 month 1 year,
সেটা স্পেসিফিক ফোকাসলি অ্যাড করতে হবে। হয় কেন? কারণ আপনি আফটার গ্রাজুয়েশন, আফটার পোস্ট গ্রাজুয়েশন যেটা কোর্সটা করছেন, তো সেটা মেনশন করার চেষ্টা করতে হবে। অ্যান্ড দেন নাও কভার লেটার সেকেন্ড থার্ড প্যারাগ্রাফে কয়েকটা প্যারাতে ইনক্লুড থাকবে অবশ্যই। সো রেফার টু সিভি এন্ড ক্লোজ, আপনার সিভিতে যা আছে সেটা একটু হাইলাইট করতে হবে সেকেন্ড অথবা থার্ড প্যারাগ্রাফে। আপনি এক্স ওয়াই জেড কোম্পানিতে কোনো কাজ করছেন সে বিষয়গুলো ইনক্লুড করতে হবে। অ্যান্ড দেন নাও লাস্ট ক্লোজিং স্টেটমেন্ট আপনার কভার লেটারে, লিস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ইফ any question enthusiasm for position offer to provide any additional information, আদার্স কোনো ইনফরমেশন যদি থাকে সেগুলো আপনি গেট করতে হবে। অ্যান্ড দেন নাও আদার্স যদি কোনো কারিকুলাম ভেটা, কভার লেটার বা সিভি রিলেটেড যদি কোনো টিপস পেতে চান, তাহলে এই ধরনের রিসোর্স এখানে যে লিঙ্কগুলো রয়েছে আপনাদের কাছে শেয়ার করা হবে। ভেরিয়াস টাইপস অফ সিভি আপনারা পাবেন। বাট আপনাদের যদি ইউরোপার সিভি, এখানে আরো কিছু লিঙ্ক রয়েছে যে সিভিটা আসলে কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়, বা আমাদের এই যে আজকে প্রেজেন্টেশন তার ডকুমেন্টস বা রেফারেন্স, এই যে বিভিন্ন ধরনের ব্লগ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোফাইল থেকে নেওয়া। সো থ্যাঙ্কস টু অল, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, লং টাইম ধৈর্য সহকারে শুনতেছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার, আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে স্যার,